রাস্তায় অনেক জ্যাম, সেই জন্য গাড়ি থেকে বের হয়ে ফুটপাত দিয়ে হাঁটা ধরলো আকাশ। হাঁটার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগে ওই মেয়ের বইগুলো পড়ে যায়। সরি, আমি দেখতে পাইনি। আসলে তালা ছিল তো সেজন্য। নিজের থেকে যখন সরি বলছেন তখন মাফ করে দিলাম, কিন্তু আমার মতো সুন্দরী মেয়েদের এভাবে ট্র্যাপে ফেলে নাম্বার ঠিকানা জানার মোটেও চেষ্টা করবেন না। কি উল্টোপাল্টা বলছেন? ঠিকই বলছি। বখাটে ছেলেরা প্রথমত সুন্দরী মেয়েদের টার্গেট করে, তারপর একটা বাহানা খোঁজে কিভাবে তার সাথে কথা বলা যায়। বাসায় কি আয়না আছে? হুম, আছে তো। কেন, আপনার লাগবে নাকি? আয়না আমার তো লাগবে না, কিন্তু আপনার অবশ্যই লাগবে। এই নাক বোচা চোখ টানা এগুলো কি আয়নায় চোখে পড়ে না? অবশ্য পড়বে কেন? মেয়ে মানুষ তো নিজের দোষ সে কখনোই চোখে দেখে না, দেখে শুধু অন্যেরগুলো। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আপনার কাছে যদি তেমন কিছু মনে হয় তাহলে তো আমার আর কিছু বলার নেই। চলি আমি, দেরি হয়ে যাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরে কালেক্টর অফিসে চলে আসে। আসলে রাস্তায় জ্যাম ছিল বলেই হেঁটে এসেছে। যদিও আকাশের সাথে পুলিশের দুটো গাড়ি সব সময় থাকে ওর নিরাপত্তার জন্য। অফিসে আসার পরে আমি যে গ্রামে যাব সে ব্যাপারে কি করলে? স্যার, আপনার জন্য গাড়ি রেডি করা আছে। আমি গাড়িতে নয়, ট্রেনে করে যাব। কিন্তু স্যার, ট্রেনে আপনি মোটেও সেফ থাকবেন না। চিন্তা করো না, আমাকে কেউ চিনবে না, আমার পরিচয়ও কেউ জানবে না। তারপরও আপনার কিছু হয়ে গেলে চাকরির লোক তো আমাদের ছাড়বে না, সাথে চাকরিও চলে যেতে পারে। তেমন কিছুই হবে না। তাছাড়া আমি অনেক সাধারণভাবে যাব ওখানে, আমার পরিচয় কেউ জানবে না। তাহলে স্যার, আপনাকে রেল স্টেশন পর্যন্ত দিয়ে আসি। আমি একাই চলে যাব। তাছাড়া আমি তো আজকে যাচ্ছি না, 4-5 দিন পরে যাব। হাতে কিছু কাজ আছে, সেগুলো শেষ করি আগে। সত্যি স্যার, আপনার মতো সৎ লোক যদি আরও কয়েকটা যোগ্য স্থানে বসতো তাহলে আমাদের দেশ আরও অনেক উন্নত করতো। এরপর এক এক করে লোক আসতে থাকে, ওদের কাজগুলো দেখতে থাকে। ওইদিকে কিরে, মন মেজাজ এত খারাপ কেন বলতো? আচ্ছা, সত্যি করে বলতো, কি সত্যি করে বলবো? আমার কি নাক বোচা বা চোখ কি টেরা? আমার দিকে তাকাতো। ভালো করে দেখ। ঈশিতাও দেখতে থাকে। তখন ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। তোর নাক কিছুটা মোটা, চোখও কিছুটা বেঁকে আছে। ওই কি বলছিস তুই? গত কয়েকটা দিন আগেই তো আমি অ্যাওয়ার্ড পেয়েছি, আমি সুন্দরী প্রতিযোগিতায়। তাহলে তো সব ঠিকই আছে, তাহলে হঠাৎ এই প্রশ্ন কেন? এরা ঈশিতাকে রাস্তায় ঘটে যাওয়া কথাগুলো বলে। ঈশিতাও হাসতে থাকেন। কিছুক্ষণ পরে স্যার এসে জানিয়ে যায় ওদের ভার্সিটি 10 দিন বন্ধ থাকবে, সেই জন্য চল আমাদের গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। তা তুই চিনবি তো? আরে 5 বছর আগেই তো গিয়েছি। দেখিস কিন্তু পরে অন্য কারো গ্রামে নিয়ে যাস না। তাছাড়া আঙ্কেল আন্টি কি রাজি হবে? বাবা মাকে রাজি করানো আমার একদিনের ব্যাপার। চড় থাপ্পড় ধমক খেয়ে হলেও ঠিকই রাজি করিয়ে নিব। এই বয়সেও তোকে এভাবে মারে ওনারা, তা জানা ছিল না। ওই ওইসব তুই বুঝবি না, আমি সবটা ঠিক করে তোকে জানাবো। 3 দিন পরে ইরা ঈশিতা ট্রেনে বসে আছে। ট্রেন ছাড়ার 1 মিনিট আগেই আকাশও কেবিনেই চলে আসে। ওকে দেখেই এই, আপনি এখানে কেন? আমারও সেম প্রশ্ন, আপনি এখানে কেন? তুই কি ওনাকে চিনিস? এটাই সেই লোকটা যে আমার নামে তখন উল্টোপাল্টা কথা বলছিল। সত্যি আপনি যা বলছেন 100% ঠিক বলছেন, কিন্তু আপনি এই কেবিনে কেন? আমি তো ঘুরতে যাচ্ছি, সেজন্য এই কেবিনটা নিলাম, কিন্তু এসে দেখি আপনারা। আমরাও তো এই কেবিন নিয়েছি, তার মানে টিকিট কাটার সময়ে। আচ্ছা যাই হোক, আপনি আমাদের সাথে থাকতে পারেন, আমাদের কোনো সমস্যা হবে না। কি বলছিস তুই? একটা অপরিচিত ছেলেকে কেবিনে রাখবি? দেখ, উনিও এই কেবিনটা নিয়েছে, ওনার টিকিট থেকে বুঝতে পারলাম উনি আমাদের আগে টিকিট নিয়েছে। এখন যদি আমরা ওনাকে বের করে দেই, উনি যদি টিটিকে বলে দেয় তখন আমাদেরই বের করে দিবে। সেজন্য চুপচাপ বসে থাক। তাছাড়া ছেলেটা তো হ্যান্ডসাম, এরকম একটা ছেলে পাশে থাকলে ভয়ও লাগবে না। এই যে, আমাকে নিয়ে কথা বলা শেষ হলে এবার বসতে দিন আমাকে। কি করার, ঈশিতা সরে যাওয়াতে বসে পড়ে। ব্যাগ রেখে মোবাইল টিপতে থাকে। তখন কল আসে।
কি হয়েছে বলো। স্যার, আপনি যেই ট্রেনে আসছেন সেই ট্রেন আরও 3টা স্টেশনে নামবে। এরপর বাকি পথ আপনাকে অন্য কোনো যানবাহন নিয়ে যেতে পারে। তোমাদের দিয়ে কি একটা কাজ ঠিক মতো হয় না? সব জায়গায় তোমাদের ঝামেলা। আমি মাত্রই জানতে পেরেছি। 3 ঘন্টা পরে। এই যে, নেমে পড়ুন। নামবো কেন? এই ট্রেন সামনে আর যাবে না, অন্য কোনো যানবাহন নিয়ে যেতে হবে। আপনাকে কে বলল? দেখছেন না সবাইকে নেমে যেতে বলতেছে। উফ, এত রাতে এখন যাব কি করে? একটা কাজ করবেন, আমাদের একটু বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবেন। এতে তো রাত, তার ওপর ওনাকে সাথে নিয়ে আসলে আমার চাচা কি করবে তা কি জানিস না? দেখ, একা একা গ্রামে যদি কেউ। ঠিক আছে, বলে দেখতেছি। এই যে শুনুন, জি বলুন। আমাদের এই ঠিকানায় পৌঁছে দেবেন? আপনাকে এর জন্য 500 টাকা দিব। ভাড়া দিতে পারলেই হবে। ঠিক আছে, চলুন। রেল স্টেশন থেকে নেমে একটা ঘোড়ার গাড়িতে উঠে পড়ে। ওদের ফলো করতে করতে কিছু ছেলে পিছনে আসে বাইক নিয়ে। 10 মিনিট পরে। ওই গাড়ি থামা। তোমরা কারা? গাড়ি থামানোর জন্য কেন বলছো? তোরা 3জন নাম। ওরা নেমে পড়ে। তারপর 4টা ছেলে ওদের ঘিরে দাঁড়ায়। একটা 2টা মেয়ের সাথে ফুর্তি করার জন্য নিয়ে যাচ্ছিস মনে হয়। ওই, মুখ সামলে কথা বলবি। ওই একদম গলা নামিয়ে কথা বল। এটা আমাদের গ্রাম, এখানে আমরা যা বলি সেটাই শেষ কথা, বুঝতে পারলি? তুই ওদের দুজনকে আমাদের হাতে তুলে দে। 1 ঘন্টা পরে নিয়ে যাস, ততক্ষণ একটু আনন্দ ফুর্তি করে নি ওদের সাথে। তোদের ঘরে কি বউ নেই? বউ নেই বলেই তো তোদের দুজনকে দিয়ে বউয়ের স্বাদ মিটিয়ে নিব একটু। লম্পট কোথাকার। আচ্ছা, তোরা সাইডে আয়, তোদের সাথে আমার কিছু কথা আছে। ওই হিরো, যা বলার এখানে বল। ওই সব সাইডে যেতে পারবো না। তোমরা দুজন সাইডে যাও, নয়তো মারামারি করার সময় তোমাদেরও লেগে যেতে পারে। এই ছেলে বলে কি ও নাকি আমাদের মারবে? কথাটা বলা শেষ হতেই ছেলেটার মুখে ঘুষি মারে। এতে ওই ছেলে ওখান থেকে কিছুটা দূরে এসে পড়ে। বাকি ছেলেগুলো মারতে থাকে। এতে ওদের মধ্যে মারামারির একটা পর্যায়ে আকাশ নিজে কিছুটা আহত হয়। তবে ওদের 4জনের অবস্থা অনেক খারাপ করে তোলে। মাথায় আঘাত লাগার কারণে জ্ঞান হারিয়ে ফেলে। ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু নিয়ে যাব কি করে? এই গরুর গাড়ি করে। তাড়াতাড়ি করে উপরে তুলে নে। আঙ্কেল আশেপাশে কোনো হসপিটাল থাকলে নিয়ে যান। কিছুক্ষণ পরে হসপিটালে আসে। ডক্টর কিছু ব্যান্ডেজ, ইঞ্জেকশন আর ওষুধ দেয়। ওরা ওই রাতটা হসপিটালেই কাটাতে থাকে। আমাদের বাঁচাতে এসেও ওনার এই অবস্থা। তবে আর যাই বলিস, মারামারি ও পারে। ঠিক ধরেছিস। এখন উনি সুস্থ হলে ওনাকে ওনার বাসায় পৌঁছে দিতে হবে। তার চেয়ে বরং আমাদের সাথে নিয়ে যাই। এরকম অবস্থায় ওনার বাসায় নিয়ে যাওয়া মানে ওদের বিপদে ফেলা। তাছাড়া তুই শুনছিস না, উনি 10 বছর পরে ওনার গ্রামে যাচ্ছে। ওনাকে তো ওনার পরিবারের লোকেরা চিনবেও না ঠিক মতো। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তাই কর। দুপুরের দিকে আকাশকে নিয়ে ওরা রওনা দেয় ওর জ্যাঠার বাসার দিকে। বাসার সামনেই আসতেই ইরা, এত বছর পর এলি তুই, একদম শুকিয়ে গেছিস। জেঠু, এটাকে শুকানো বলে না, বুঝতে পারছো? ওই ছেলেটা কি? আগে ভিতরে এসে ওকে রেস্ট নিতে দাও, পরে বলতেছি তোমাদের। ঠিক আছে, ভেতরে যা। ভেতরে নিয়ে একটা রুমে রাখে। তারপর 2 দিন ধরে ওর সেবা করতে থাকে। 3 দিনের দিন ইরা জেঠু আসে। তুমি ঠিক আছো তো? ইরার মুখে সব শুনেছি আমি। সত্যি তোমার এই উপকার ঋণ যে আমি কি করে শোধ করবো তা আমার জানা নেই। এভাবে বলবেন না, তাছাড়া এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমাকে একবার থানায় যেতে হবে। থানায় কেন? আমার একটা জমি আজ 5 বছর ধরে অন্য কেউ দখল করে আছে। থানায় মামলা করেও কিছু করতে পারছি না। চলুন, আমিও যাই আপনার সাথে। ঠিক আছে, চলো। জেঠুর সাথে থানায় যায়। ইরা আর ঈশিতা তো গ্রাম দেখতে থাকে। দুপুরের দিকে বাসায় এসে জানতে পারে আকাশ ও জেঠুর সাথে থানায় এসেছে। ওইদিকে ওরা থানায় আসে। এ কি, সাথে এটাকে? আমার বাসার মেহমান। তো ওকে এখানে আনার কারণ কি? আপনারা চুপ করুন। ওসি সাহেব, কিছু মনে না করলে আমি কি জমির কাগজগুলো দেখতে পারি?
তুই কোন হরিদাস পাল যে আমি তোকে কাগজ দিব? আকাশ, তুমি এইসব কাগজপত্রের কোনো কিছুই বুঝবে না। ওসি সাহেব, ছেলেটা দেখতে যখন চেয়েছে তখন দেখুক। ঠিক আছে ইকবাল সাহেব। ওদের কথায় বুঝতে বাকি রইল না যে এরা দুজন এই কাজে জড়িত। সেই জন্য পুরো দলিল ভালো করে পড়তে থাকে। অনেক জায়গায় দাগ নাম্বার থেকে শুরু করে জমির উল্লেখ পর্যন্ত ভুল। এই দলিল তো সবই ভুল। তার মানে আপনি ওসিকে ঘুষি দিয়ে এতগুলো বছর নিজের করে রেখেছেন? ওই, তোর সাহস তো কম না, তুই আমার নামে উল্টাপাল্টা কথা বলিস। উল্টো পাল্টা কই বললাম? এতগুলো ভুল থাকার পরেও কিভাবে এই জমিটা আপনি ওনার নামে করে দিলেন? বেশি পটর পটর করলে তোকে থানায় ঢুকিয়ে দিব। বাহ, দুজনেই দেখি একই রকম। যাক, ভালোই তো। তবে একটা কথা আপনাকে আমি বলে যাই, কি কথা বল শুনি। 2 দিনের মধ্যে আপনার চাকরি যাবে, আর উনিও ওনার জমি ফিরে পাবে। আর 5 বছর ধরে ওনার জমি অবৈধভাবে ব্যবহার করার জন্য ওনার 5 লক্ষ টাকা জরিমানা হবে, নয়তো 2 বছরের জেল। কথাগুলো শুনে ইকবাল আর পুলিশ হাসতে থাকে, কিন্তু ওনারা এটা জানে না আকাশ কে, আরও কি কি করতে পারে। এই বিষয়ে ওদের কোনো ধারণাই নেই। আঙ্কেল, আপনি চলুন। 2 দিন পরে এই ওসি আপনার বাড়িতে এসে আপনাকে এই জমির দলিল ফিরিয়ে দেবে। এটা আমার ওয়াদা। ইরা জেঠুকে নিয়ে চলে আসে। বিকেলে বিভিন্ন জায়গায় কল দিয়ে একের পর এক কথা বলতে থাকে। সব কিছু ফাইনাল করার পরের দিন সকালবেলায় ইকবাল আর পুলিশ এসে বাসায় হাজির। ওদের চোখে ছিল ভয়। এ কি, আপনি এখানে কেন? এই নিন আপনার জমির দলিল। এই নিন আপনার 5 লক্ষ টাকা। ওই ছেলেকে বলবেন আমার চাকরিটা যেন ফিরিয়ে দেয় প্লিজ। ও তো বাইরে আছে, ফিরে আসলে কথা বলবো। ঠিক আছে স্যার, একটু তাড়াতাড়ি কথা বললেন। জেঠু কল দেয় ইরাকে। তখন ওরা তিনজনই একটা ক্ষেতের কাছে এসে বসে বসে গল্প করছিল। কল পেয়ে জেঠু কল করেছে, বাড়িতে যেতে হবে। হঠাৎ বাড়িতে কেন? জানি না, এই যে চলুন এখন। ওরা বাড়িতে আসে। জেঠু তো আকাশকে দেখেই জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরাতে ঈশিতা কিছুই বুঝতে পারছে না। তোমাকে কিভাবে যে ধন্যবাদ দেবো সে ভাষা আমার জানা নেই। 5 বছর ধরে পড়ে থাকা জমিটা তুমি মাত্র 1 দিনেই আমাকে ফিরিয়ে দিলে। জমিটা আপনার ছিল বলেই জমিটা আপনি পেয়েছেন, না তো কখনই পাওয়ার ছিল না। আচ্ছা, আমি তাহলে এখন আসি। তুমি যাবে কোথায়? আমার গ্রামে যাব। এখান থেকে বেশি দূরে না, 5-6 কিলোমিটার দূরে। আচ্ছা, আমাদের আবার কি কখনো দেখা হবে? দেখা হবে কিনা তা জানি না। তাছাড়া গ্রামে কয়েকটা দিনই থাকবো, এরপর আবার আগের জায়গায় আমি ফিরে যাব। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন? মোবাইল নাম্বার কি বেশি প্রয়োজন? কিছুটা তো প্রয়োজন আছেই। এরপর নাম্বার দিয়ে চলে যেতে থাকে নিজের বাড়ির দিকে। এইদিকে সত্যি ছেলেটা অনেক ভালো। হ্যাঁ জেঠু, ঠিক বলেছ। আমি গতবার যখন এসেছি তখন এই জমি নিয়ে ঝামেলা শুরু হয়েছিল, আর আজকে এসে ঝামেলা শেষ হলো। তবে ওই ছেলে এত কিছু বুঝলো কি করে? আমি তো উকিল ধরেও সমাধান করতে পারিনি, অথচ ও কয়েকটা মিনিটেই সব ধরে নিল। সেটাই তো ভাবছি। থানার ওসি যেভাবে এখানে আসলো, মনে তো হলো অনেক ভয়ে এখানে এসেছে। ওই ছেলের মধ্যে আলাদা কোনো কিছু নেই তো? আলাদা কি থাকবে? আচ্ছা, এখন ঘরে চলো। ঈশিতা, তুইও চল। আর 2টা দিন থেকেই আমরা চলে যাব। ওরা ঘরে ফিরে যায়। এবার দেখি আকাশ 10 বছর পরে ওর গ্রামে এসে কি কি দেখতে পায় আর কি কি ঘটে যায় ওর সাথে, সেসব কিছুই আমরা এখন দেখব একটু পরেই। বাড়িতে কেউ আছেন? কে ডাকে? আপনি আমাকে চিনবেন না। বাড়িতে বড় কেউ থাকলে তাকে যদি ডেকে দিতেন। বাড়িতে তো আমার শাশুড়ি আছে। তাহলে উনি আমার বড় ভাবি। ওনাকে ডেকে দেব কি? যে একটু ডেকে দিলে তো ভালোই হয়। ভাবি মাকে ডেকে নিয়ে আসে, মা আমার সামনে আসে। ইচ্ছে তো করছে জড়িয়ে ধরে কান্না করি কিছুক্ষণ, কিন্তু আমার সাথে যে অন্যায় ওরা করেছে সেজন্য আর ইচ্ছে করলো না কোনোভাবেই। কাকে চাই? আর কে তুমি? আমি তো আপনার ছোট ছেলে আকাশ। তুই এই বাড়িতে কেন এসেছিস? 10টা বছর পরে তোমাদের কাছে ফিরে এসেছি আমি। কোথায় আমাকে জড়িয়ে ধরে কান্না করবে, তা না করে তুমি আমাকে এই কথা বলছো? 10 বছর আগেই তুই এই পরিবারের জন্য মারা গিয়েছিস। মা, উনি কে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
ভাবি আমি তোমার একমাত্র ছোট দেবর। তোমার ভাইয়ের মুখে তোমার কথা শুনেছি, কখনো যে তোমাকে এইভাবে দেখতে পারবো আমি তা কিন্তু ভাবিনি। দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। বৌমা, তুমি ভিতরে যাও। ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু কেন মা, কি করেছে? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আমি তো বলিনি মা, আপনার ছেলে 10 বছর পরে বাড়িতে এসেছে, সেখানে ওকে ঘরে না তুলে আপনি তাড়িয়ে দিচ্ছেন এভাবে? দিচ্ছি। ও 10 বছর আগে যা করেছে সেটা তো এর তুলনায় কিছুই না। কি করছে মা? সেটা হাসিবের কাছ থেকে শুনে নিও। ভিতরে চলো আমার সাথে। আপনাদের তো বলতে ভুলে গেছি, হাসিব আকাশের বড় ভাই। এখন হয়তো ভাবছেন আকাশের সাথে ওর মা কেন এরকম ব্যবহার করতেছে, এটাই তো ভাবছেন। তবে চিন্তা করবেন না, সেসব আপনারা কোনো একটা সময় জানতে পারবেন। আপাতত বর্তমানে কি হচ্ছে তা আমরা জেনে আসি। মা, উনি 10 বছর পরে এসেছেন, ওনাকেও সাথে নিয়ে চলুন। বললাম না, ওকে কোনোভাবেই ভিতরে আনা যাবে না। তাহলে উনি থাকবে কোথায়? কোথায় থাকবে তা আমি জেনে কি করব? আমি তো ওকে এই বাড়িতে রাখবো না, এটাই শেষ কথা। ওনারা ভিতরে যাবে, তখনই কিছু লোক আসে ওখানে। এই মাসের কিস্তির টাকা কেন দিলেন না? এই মাসে হাতে তেমন একটা টাকা নেই, সেজন্য দিতে পারিনি। এইসব তো বললে হবে না, কিস্তি তো আপনাদের পরিশোধ করতে হবে। দেখুন, এখন টাকা নেই, 3 দিন পরে আসুন। তা সম্ভব না, টাকা না দেওয়া অবধি কোনোভাবে আপনার ভিতরে থাকতে পারবেন না, বুঝতে পারছেন ব্যাপারটা? মা, কি করবেন? আপনার ছেলে তো শহরে গেল বাবাকে নিয়ে, এখন কোথায় থেকে দেব এত টাকা? ওনার কিসের কিস্তির কথা বলছে? 5 বছর আগে একটা লোন নিয়েছিল, সেটার টাকাই পরিশোধ করতেছে। আর 1 বছর হলেই কিস্তি শোধ হবে। কিস্তি কত করে? এই তো 5,000 টাকা করে। আমি দিচ্ছি টাকা, এই নিন টাকা। ওর কাছ থেকে কোনো টাকা নেবেন না। তাহলে আপনি টাকা দিন, আমি চলে যাচ্ছি, নয়তো আমি তালা মেরে দিয়ে তারপর যাব। ভাই, আপনি টাকা তো পেয়েছেন, তাহলে এবার আসুন। মা, আপনি কিছুটা শান্ত হন, এরকম করলে তো অসুস্থ আরও বেশি হবেন। ওকে তুমি চলে যেতে বলো। এসেছে যখন তখন আজকের দিনটায় থাকুক, তাহলে বাবা আসুক, তারপর না হয় একটা ব্যবস্থা হবে। আকাশ, তুমি বরং ভিতরে আসো। ভিতরে এসে বসে। 10 বছরেই কিছুটা বদলেছে বাড়িটা, তবে অতগুলো টাকা ঋণ কেন করেছে সেটাই বড় কথা এখন। আচ্ছা ভাবি, এতগুলো টাকা ঋণ কেন করলো? এই তো এই ঘরটা বানালো। তা ভাই, বাবা শহরে কেন গেল? দোকানের মাল কেনার জন্য গিয়েছে, কালকে ফিরে আসবে। তুমি বরং রেস্ট নাও, আমি দেখি ফ্রিজে কি আছে, তোমার জন্য রান্না করতেছি। আমার এখন ক্ষুধা নেই, আমি কিছু সময় ঘুমিয়ে নিই। ঠিক আছে, ঘুমাও। সন্ধ্যের দিকে ঘুম ভাঙে, তারপর বাজারে এসে অনেক কিছু বাজার করে নিয়ে আসে। রাতে সেখানে থেকেই কিছু মাছ মাংস রান্না করা হয়। রাতে সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় নাস্তা করা শেষ, তখন তুমি তাহলে রেস্ট নাও, আমি দোকানে যাচ্ছি। তুমি দোকানে কেন বসবে? দোকান বন্ধ থাকলে সংসার চলবে কি করে বলো? তাই বলে তুমি বাড়ির বউ হয়ে? আমি তো মাঝে মাঝে বসি দোকানে। চলো, আমিও তোমার সাথে যাব। তুমি কি বুঝবে? যতটুকু পারি বুঝে নেব, তাছাড়া তোমাকে সবার সামনে রাখাটা ঠিক হবে না। আচ্ছা চলো তাহলে। বাড়ি থেকে কিছুটা দূরে ওদের দোকান। সব কিছু ঠিক করে বসে থাকে, এক এক করে লোকজন আসতে থাকে, তারপর ও সবটা দিতে থাকে। কিছুক্ষণ পরে কয়েকটা ছেলে আসে ওখানে। কি ব্যাপার ভাবি, তুমি আজ কি দোকানে? ও ভাই তাহলে শহরে গেছে। বাসা তো ফাঁকাই ছিল, আমাদের ডাকলে তো রাতে তোমার একা একা আর লাগতো না। বলেই ওরা হেসে দেয়। আকাশ উঠে ওদের কাছে যেতে চাইবে, তখনই হাত ধরে থামিয়ে দেয়। ওরা চেয়ারম্যান এর ছেলে, আর ওর বন্ধুরা ওদের সাথে ঝামেলা করলে আমাদের দোকানে সমস্যা পড়বে। তাই বলে ওদের এই বাজে বাজে কথাগুলো তুমি সহ্য করবে? কিছু করার নেই। তুমি বসো,
আমি দেখছি ওরা কি করতে পারে। এই ছেলে, কি বললে তুমি? ভাবি এটা কি নতুন লোক? বাহ ভাই নেই, সেই সুযোগে নতুন লোকও নিয়ে এসেছো। বলেই হাসা শুরু করে। আকাশ এবার উঠে এসে ওই ছেলেকে কয়েকটা ঘুষি মারতে থাকে, সাথে ওর বন্ধুদেরও। চারজনকে মেরে ওখানেই কুপকাত করে ফেলে। লোকজন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এরই মধ্যে চেয়ারম্যানের কাছে খবর চলে যায়। চেয়ারম্যান কিছু লোক এসে চেয়ারম্যানের ছেলে আর ওর বন্ধুদের নিয়ে চলে যায় হাসপাতালের দিকে। তুই কে রে? আর এত সাহস তুই পেলি কোথা থেকে? কোথায় পেয়েছি তা কি এখন তোকে বলতে হবে? তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। এখানে কি জন্য এসেছেন তা বলেন। তুই জানোয়ার মেরেছিস, সেখানে আমার একজন ছেলে ছিল আর বাকিরা ওর বন্ধু, মানে আমারই লোক। তাহলে ওই রকম কুলাঙ্গার ছেলের বাবা আপনি? কথাটা চেয়ারম্যানকে তো রাগিয়ে দেয়। আশেপাশে সবাই তো তাকিয়ে আছে, সাথে মিটমিট করে হাসতে থাকে। কেননা কেউ ভয়ে চেয়ারম্যানের সাথে তেমন কোনো কথাই বলে না। তুই কে আর ওই দোকানে কেন? আমি শাহজাহানের ছোট ছেলে। তুই তাহলে সে ছেলে যাকে 10 বছর আগে তারই চাচাতো বোনের সাথে একসাথে নষ্টামি করার দায়ে বের করে দেওয়া হয়েছিল। আমি যে নষ্টামি করি কিনা সেটা আপনি নিজেও জানেন। তো কি হয়েছে? যার কপালে একবার কোনো দাগ পড়ে যায় সেটা তো সহজে আর ওঠে না। যাই হোক, ছেলেকে মানুষের মতো মানুষ তো বানাতে পারলেন না, অন্তত আপনার মতো খারাপ চরিত্রের বানাতে যাবেন না। তোকে আমি চাইলে এখান থেকে উঠিয়ে নিয়ে যেতে পারি, আর এই দোকানের কি হাল করব তা আমি নিজেও জানি না। আমিও দেখি আপনি কি করতে পারেন। আমি তো এখানেই আছি। শুধু কিছুক্ষণ অপেক্ষা কর, তারপর যদি তোর পরিবারকে যদি পথে না নামিয়েছি আর তোকে যদি জেলে না ঢুকিয়েছি, তাহলে আমিও রানিং চেয়ারম্যান না। তোর কি মনে হয় তোর এই সব কথা শুনে আমি ভয় পাবো? তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস, যাকে ইচ্ছে ডেকে আনতে পারিস। চেয়ারম্যানও মোবাইল বের করে কল দেয়। আকাশও কল দেয় ওই জেলার কালেক্টরকে। কল দিয়ে ব্যাপারটা জানায়। পরিস্থিতি পুরো থমথমে অবস্থান। 30 মিনিট পরে পুলিশ আসে ওখানে। বলুন চেয়ারম্যান, কাকে গ্রেপ্তার করতে হবে? ওই ছেলেটাকে থানায় এনে এমন মার মারবেন যেন 1 মাস ও দাঁড়াতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে থানায় এনে এমন মার মারবো ও তা সারা জীবন ধরে মনে রাখবে। তা কোনো অপরাধ না জেনেই থানায় নিয়ে যাবেন আমাকে? কোন আইনে? এখন কি তোর থেকে আমাকে আইন শিখতে হবে? দরকার হলে শিখবেন। কথাটা বলতে বলতে ওই জেলার ডিসি বের হয়। ওনাকে দেখে সবাই সালাম করে, শুধু আকাশ ছাড়া। দেখছেন স্যার, কত বড় একটা বেয়াদব এই ছেলে, আপনাকে দেখেও কোনো সালাম দিল না। তার আগে একটা কথা বলো, তুমি এখানে কেন? চেয়ারম্যান নির্দেশে ওই ছেলেকে থানায় নিয়ে যেতে এসেছি। তা ওই ছেলের অপরাধ কি তা আমাকে বলবে? ওই ছেলে আমার ছেলেকে মেরেছে, সাথে ওর বন্ধুদেরও। বেয়াদবি করলে মারতেই পারে, স্বাভাবিক একটা ব্যাপার। কি বলছেন কি সব কথা? কিন্তু স্যার, আপনি কি এখানে কেন? আমি এখানে কেন এসেছি তা তোমরা জেনে কোনো কাজ নেই। তুমি আমাকে একটা কথা বলো, কোনো নোটিশ বা মামলা করা ছাড়া তুমি একজনকে গ্রেপ্তার করতে চলে এলে? চেয়ারম্যান নিয়ে ফোন দিতে বলতো, আমি আর এইসব বিষয়ে ভাবার সময় পাইনি। ওনার কাছে ক্ষমা চেয়ে এখান থেকে তাড়াতাড়ি বিদায় হও। জি স্যার, এখনই মাপ চাইতেছি। অফিসার মাপ চেয়ে যায়। চেয়ারম্যান এবার ভয়ে আছে। বাকিরা তো দেখতে থাকে, কিন্তু কোনো কিছুই ওদের মাথায় ঢুকছে না। স্যার, উনি কি আপনার পরিচিত? সে কথা কি আপনাকে বলতে হবে এখানে? না স্যার, লাগবে না। আমি তাহলে আসবো কি? এরপর যদি এরকম কোনো কাজ দেখি, জেলে ঢোকাতে বেশি সময় নেব না, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। সবাই এক এক করে যেতে থাকে। ডিসি এসে আকাশের পাশে দাঁড়ায়, কানে কানে কিছু কথা বলে। আমার পরিচয় যেন কেউ না জানে। কেউ জানাবেন না, কোনো প্রয়োজন হলে আমাকে সরাসরি কল করবেন।
ঠিক আছে। নাম্বার দিয়ে ডিসি চলে যায়। সবাই একে একে অবাক হয় এইসব দৃশ্য দেখে। কিছুক্ষণ পরে ভাবি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের পাশে আছি। যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের পাশে আছি ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। আচ্ছা, এখন ভিতরে এসে বসো তুমি, আমি ওই দিকটা দেখতেছি। দোকানে কাজ শেষ করে নেয়, তারপর বাড়িতে ফিরে আসে। তখন ওকে কেন এনেছো? ও অনেক কাজ করেছে, তাছাড়া ও এখানে না থাকলে আর থাকবে কোথায় বলুন? তাছাড়া বাবার আপনার ছেলে তো আজকে রওনা দেবে। তোমার শ্বশুর জানতে পারলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। কি এমন ঘটিয়েছিল যার কারণে এমন করতেছিলেন? ভাবি, তা লম্বা একটা কাহিনী, তোমাকে আমি অন্য একটা সময় বলবো। এখন খিদে পেয়েছে, ভাত দাও আমাকে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আমি আগে তারপর দিচ্ছি। সকালবেলায় হাসিব আর আকাশের বাবা বাসায় ফিরে। হাসিবের বউ অনেকটা ভয়ে আছে, কেননা তা তো আপনারা জানেনই। কি ব্যাপার? ওই রুমে কে? ওই রুমে আকাশ। কি? আকাশ ফিরে এসেছে? তুমি তো জানো না, কিন্তু তুমি তো জানো। তুমি কেন ঢুকতে দিলে ওকে? কথাটা ওনার স্ত্রীর দিকে তাকিয়ে বলতে থাকে। উনিও কিছু বলতে পারেননি। ওকে বের করে দাও। বাবা, ও 10 বছর পরে এসেছে, ওকে তুমি বের করে দিও না। 10 বছর আগে যা করেছে তা যদি না করতো তাহলে তো এরকম কিছুই হতো না। আচ্ছা বাবা, কি করছে ও? তোমাকে জানতে হবে না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এখানে 5,000 টাকা আছে, কিস্তির লোক আসলে দিয়ে দিও আজকে। আমি আর হাসিব ঘুমাতে গেলাম। কিস্তির টাকা আকাশ দিয়ে দিল। তাহলে ওই টাকা ওকে ফেরত দাও। লাগবে না, তাছাড়া আমি এখানে কয়েকটা দিন থেকে চলে যাব, তোমাদের কোনো ডিস্টার্ব করব না। বাবা, ও থাকুক। এর মধ্যে চেয়ারম্যান চলে আসে হাসিবদের বাসায়। সে তো এসেই সে কি কাণ্ড করে বসে। ওই, বের হ তোরা। কি হয়েছে চেয়ারম্যান সাহেব? তোর ছেলেকে বের কর। ও কি করেছে আমাকে বলুন। চেয়ারম্যান সাহেব, আমি কি করলাম আপনার? তোমার কথা বলিনি আমি তোমার ছোট এর কথা বলেছি। ও তো আসলো একদিন হলো, একদিনে আপনার সাথে আবার কি নিয়ে ঝামেলা করলো? নাকি 10 বছর আগের কথাটা উঠিয়ে ওকে আবার নতুন করে গাম ছাড়ানোর কথা ভাবছেন? তোর ছোট ভাই আমার ছেলেকে মেরেছে, সেজন্য আমি এখন লোক দিয়ে ওকে মারবো। গতকালের ঘটনা দেখার পরেও আপনার সাহস হয় কি করে আমাকে মারতে আসার? আমার ভাইয়ের তো 10 বছর আগেই ক্ষতি করে ফেলেছেন, এখন নতুন করে আর ক্ষতি কইরেন না। কাশ তুই সত্যি। ওনার ছেলে আর ওর বন্ধুরা মিলে ভাবিকে অনেক বাজে বাজে কথা বলে, সেজন্য আমি ওদের মেরেছি। আপনার ছেলের সাহস কি করে হয়? ও চেয়ারম্যানের ছেলে, ওর একটু একটু সাহস হতেই পারে, স্বাভাবিক। যেমন বাবা মেয়ে তেমনই তাদের ছেলে। তুই কিন্তু ভুলে যাচ্ছিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। 10 বছর আগে আমার ভাইকে গ্রাম থেকে বের হতে হয়েছিল আপনারই মেয়ের জন্য। ওই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার ওই শালাকে। আমার ভাইকে বিনা অপরাধে মারবে, সেটা আমি মোটেও হতে দিব না। তাহলে তুই সব মার খাবি। চেয়ারম্যান সাহেব, আমার বড় ছেলের কোনো ক্ষতি করবেন না। ওই আমাদের একমাত্র সম্বল। দেখলি তো, যাদের জন্য এরকমটা করলি তারাই এখন তোকে। বাবা মা আমার পাশে না থাকলেও আমি ওনাদের পাশে আছি। তাহলে আগে তোর ব্যবস্থা করতেছি। লোকগুলো মারার জন্য আসে, ওদের মারতে থাকে। তবে ওরা বেশি লোক থাকায় পরে উঠতে পারেনি, সেই জন্য না চাইতেও কোমর থেকে পিস্তল বের করে। এতে সবাই ভয় পায়। তাও তুই কি ভেবেছিস এই খেলনা পিস্তল দিয়ে আমার লোকেদের ভয় দেখাবি আর ওরা ভয় পেয়ে যাবে? তোকে কে বললো আমি তোদের ভয় দেখাবো? তোর কি মনে হয় এরকম একটা খেলনা পিস্তল দিকে আমরা ভয় পাবো? এক কথায় এতবার বলতে পারবো না। আমি তোদের মোটেও ভয় দেখাবো না, তোদের সরাসরি আমি গুলি করব। এই বলে একে একে কয়েকজনের পায়ে গুলি করে। ওরা ওখানেই বসে পড়ে পা ধরে, চিৎকার করতে থাকে। ওদের চিৎকার দেখে এবার চেয়ারম্যান নিজেই বুঝতে পারে
সেই জন্য ওখান থেকে চলে যেতে যাবে তখনই আরে আমাকে না মেরেই চলে যাবেন আপনি? এটা তো কোনো কথা ছিল না। আরে আমার তো বয়স হয়েছে, এই বয়সে মারামারি কি আমার জন্য সাজে তুমি বলো? একা না এসে এদের নিয়ে হাসপাতালে যান, নয়তো এরা মারাও যেতে পারে অতিরিক্ত রক্ত যাওয়ার কারণে। কথাগুলো চেয়ারম্যানের লোকেরা তো চিৎকার করতে থাকে, কেননা কথাটা শুনে ওরা অনেক ভয় পায়। চেয়ারম্যান ওদের নিয়ে চলে যায়। আকাশ, তোর কাছে পিস্তল কেন? এটা আত্মরক্ষার কাজে রাখতে হয়। কিন্তু তাই তুই পিস্তল রাখবি এখন যদি পুলিশ আসে? পুলিশ আসলে ওকে ধরে নেবে, এই নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। কি বলছো বাবা? ছোট ভাইকে পুলিশ ধরে নিয়ে যাবে আর তুমি বলছো? ও যেমনটা করবে তেমনটা তো ভোগ করবে, এটাই স্বাভাবিক। এখন ওর জন্য পুরো পরিবার বিপদের মুখে পড়তে হবে। আমার কারণে তোমাদের কোনো বিপদে পড়তে হবে না, এ নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। এই দিকটা তো গেল, ওইদিকে চেয়ারম্যান ও লোকেদের নিয়ে হসপিটালে এসে চিৎকার করতে থাকেন। পুলিশও আসে ওখানে, ওদের সবটা জানায়। মামলা করার আগে ডিসি স্যারের নির্দেশ আছে। কিরকম নির্দেশ? আপনাদের লোকেদের যে মেরেছে তাকে যেন গ্রেপ্তার করা না হয়। সাথে আমাকে এটাও বলেছে আমি যেন ওনাকে না জিজ্ঞেস করে ওই ছেলেটার ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ না করি। ওই ছেলে আসলে কে যে ডিসি নিজেই এরকম কথা বলে? তা আমি নিজেও জানি না, তবে যেই হোক না কেন এভাবে ছেড়ে দেওয়াটা পারি না। সেই জন্য আপনি বরং আপনার মতো করে ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, ওটাই করব, ওরা সুস্থ হয়ে নি। ওইদিকে ইরা আর ঈশিতা কয়েকটা দিন বেড়ানো হয়ে গেল। ওরা আরো কয়েকটা দিন থেকে যেতে পারতি। থাকতাম, তবে একটা কথা। আবার কি কথা? আচ্ছা, যে ছেলেকে আমি নিয়ে এসেছিলাম সে ছেলের ঠিকানা যেতে চাই, কিভাবে যাব যদি একটু বলে দিতে। আচ্ছা, আমি তোদের যাওয়ার ব্যবস্থা করছি, তবে রাতের আগেই কিন্তু ফিরে আসতে হবে। ঠিক আছে, চলে আসবো। এরা তো অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে ওরা আকাশের বাড়ির কাছে আসে, তখনই দেখে বাড়ির ভেতরে একটা টঙের মধ্যে আকাশ বসে আছে একটা মেয়েকে নিয়ে, আবার মেয়েটা খাইয়ে দিচ্ছে আকাশকে। এইসব দেখে ইরা তো তেলে বেগুনে জ্বলার মতো অবস্থা। ওই তুই এখানে মেয়ে নিয়ে, আর আপনিও সুন্দর একটা ছেলে পেলেন, অমনি পটানো শুরু করে দিলেন। দেশে কি ছেলের অভাব পড়েছে যে আমার জিনিসে আপনার চোখ পড়লো? এই মেয়ে কি সব উল্টাপাল্টা বলছো? আপনি এখানে কেন? তুমি কি ওকে ছিল? তখন যে বলেছিলাম তোমাকে। এবার বুঝতে পেরেছি, তা এখানে কেন আসলো? না আসলে তো জানতেই পারতাম না। কি জানতে পারতেন না? তাছাড়া আমি যাই করি না কেন তাতে আপনার তো অসুবিধা হওয়ার কথা না। ওই তুই একদম চুপ থাক। আরে তুমি রেগে যাচ্ছ কেন? তো কি করব, একটা ছেলেকে আদর করে খাইয়ে দিচ্ছেন, আবার বলছেন আমার ভাবি আমাকে আদর করে খাওয়াবে নাকি মেরে খাওয়াবে তাতে আপনার কি? কি উনি তোমার ভাবি হয়? সত্যি আমি বুঝতে পারিনি। যদি বুঝতে তাহলে কি করতে? এতক্ষণ ধরে যে বকাঝকাগুলো করেছি সেগুলো ভুলেও করতাম না। তা এখানে কেন এসেছেন তা বলেন। তোমাকে দেখতে ইচ্ছে হলো, সেজন্য আমার বান্ধবীকে নিয়ে চলে এসেছি। দেখা হয়েছে, তাহলে এবার আসুন। এত দূর থেকে এসেছি আমি, কোথায় একটু থাকার জন্য বলবে, তা না করে তাড়িয়ে দিচ্ছ আমাকে। আমার নিজের থাকতেই তো তারও মুশকিল, সেখানে তোমাদের কিভাবে রাখবো? আচ্ছা তুমি শান্ত হও, ওদের থাকার ব্যবস্থা আমি করতেছি। সত্যি ভাবি আপনি অনেক ভালো, তবে আমরা 2 দিন থেকে চলে যাব। দেখেছ ভাবি, থাকতে না থাকতেই 2 দিন বলছে। একবার ভেতরে নিলে তো বের হওয়ার নামই নেবে না। তুমি চুপ করো তো, তোমরা আসো আমার সাথে। ভাবি ওদের দুজনকে ওনার আত্মীয় বলে পরিচয় করিয়ে দেয়। তারপর ওদের দুজনকে একটা রুম দেখিয়ে দেওয়া হয়। যাক বাবা, একটা রুম তো পেয়েছি। তুই আছিস রুম নিয়ে, আমি তো ভাবছি আকাশ এত বছর পর এসেছে ওর বাড়িতে, কিন্তু ওর বাবা মা ওর সাথে একরকম অদ্ভুত ব্যবহার করছে কেন? এইসব জেনে আমাদের কি কাজ? তোর কাজ না থাকুক, আমার তো কাজ আছে।
আকাশকে যখন আমি বিয়ে করব, তখন তো এদের সাথেই আমাকে থাকতে হবে। তাহলে সব কিছু আগে থেকেই আমাকে ঠিক করে ফেলতে হবে। তুই দেখি এখনই বিয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিস। তোর কি মনে হয় আমি এখানে কেন এসেছি? কেন এসেছিস শুনি? আমি তো এসেছি ওর পরিবারে কে কে আছে আর পরিবারের লোকজন কেমন তা দেখার জন্য। তো কি বুঝতে পেরেছিস সেটা বল। কিছু একটা রহস্য তো আছে ওর পরিবারের মধ্যে, যা আমাকে জানতে হবে। ওর ভাবির কাছে জেনে নে। ওর ভাবি তো কয়েকটা বছর হলো এসেছে, উনি তো জানবে না। উনি ছাড়া বাকিদের জিজ্ঞেস করলে ঝামেলা হবে। তাহলে এখন উপায়? ওটাই ভাবতে হবে, কাকে জিজ্ঞেস করলে সঠিকভাবে উত্তর দেবে। তুই ভাবতে থাক, আমি বরং ঘুমাই। সকালবেলা নাস্তা করে বের হয় গ্রাম দেখার জন্য। আকাশও গ্রাম দেখাতে থাকে। তখন তোমরা কারা? আগে তো এই গ্রামে দেখিনি। তার আগে বলুন আপনি কে? আমি চেয়ারম্যানের মেয়ে। তা ওই ছেলেটা কে? আকাশ কথাগুলো শুনে পেছন ফিরে তাকায়। নীলাকে দেখে আবারও অবাক হয়, সাথে নীলাও। এ কি তুই? কেন? আমার গ্রামে আমাকে কি আশা করিসনি? তোকে তো গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, তাহলে আবার কোন মুখে গ্রামে ফিরে এলি? কোন মুখে এসেছি তা তো না জানলে চলবে, কিন্তু তোর কি একটু লজ্জা করলো না? আমার নামে একটা মিথ্যে অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করেছিস, আবার নতুন করে বিয়েও করেছিস। আমি তো বুঝতেছি না তোকে বিয়ে করলো কোন শালায়। মুখ সামলে কথা বল। তুই ভালো করেই জানিস আমাদের মাঝে কিছুই হয়নি। তাহলে এই সত্যিটা তখন না বলে এখন কেন বলছিস? তখন একটা ভয় ছিল, এখন সে ভয়টা আমার নেই। বুঝতে পেরেছিস? ভয়টা তুই অবশ্যই আমাকে পাবি, তবে সময়ের অপেক্ষায়। এরপর কি কি হতে চলেছে তা তুই নিজেও ভাবতে পারবি না। দেখে নিব আমি তোকে। আমি এখানে 7 দিন আছি, তারপর আবারও শহরে ফিরে যাব। এই 7 দিনের ভিতরে তোকে আবার ওই গ্রাম ছাড়া করব আমি। এই গ্রাম কি আপনার, যে বারবার ওকে গ্রাম ছাড়ার কথা বলছেন? হুমকি কেন দিব? ওকে তো আমি বের করেই ছাড়বো। আমিও দেখব আপনি কি করে ওকে বের করেন এই গ্রাম থেকে। একে তো ওকে মিথ্যে একটা অপবাদ দিয়েছেন, এখন যাও এসেছে তা ওকে বের করার চিন্তা করছেন। তো কি হয়েছে? দরকার পড়লে এখন আবার বের করব। নতুন করে লোকজন জড়ো করে 10 বছর আগে যে রায় দিয়েছিলাম সেটাই আবার উঠাবো। কিন্তু সেটা তো সম্ভব হবে না। আর আমি চেয়ারম্যানের মেয়ে, আমি চাইলে সব হবে। তাহলে কষ্ট করে এই ভিডিওটা একটা দেখুন। কিসের ভিডিও? এই যে কিভাবে আকাশের নামে মিথ্যে একটা অপবাদ দিয়েছেন তার ভিডিও। নীলা মোবাইল নিয়ে দেখতে থাকে। এখানে নীলা সহ ভয়েস রেকর্ডিং করা। নীলা মোবাইল নিয়ে ভাঙতে যাবে, তখনই আরে মিস নীলা, মোবাইল ভেঙে গেলেও ভিডিও কিন্তু মুছে যাবে না। আমি ঠিক বুঝলাম না। এই ভিডিও সরাসরি গুগলের সাথে কানেক্ট করা, মানে মোবাইল ভেঙে ফেললেও ভিডিও গুগল থেকে নেওয়া যাবে। যদি তুমি মোবাইলের কোনো ক্ষতি করেছো, তাহলে এই ভিডিও গ্রামের মানুষের সাথে সাথে তোমার হাজবেন্ডেরও কাছে চলে যাবে। নীলা এবার কিছুটা ভয় পায়, কেননা এবারও কি করবে তাও নিজেও বুঝতে পারছে না। নিজেই নিজের জালে ফেসে গেল। কি চাও তোমরা? যদি তুমি আকাশের কোনো ক্ষতি না করো, তাহলে তোমারও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি এই ব্যাপারে কাউকে কিছুই বলবো না। নীলা যাওয়ার পরে তোমাদের কি বলে যে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। আরে এইটুকু সাহায্য তো করাই যায়। তাছাড়া কিসের রহস্য লুকিয়ে আছে বলো তো? সেটা 10 বছর আগের রহস্য। তো আমাকে বলো। ওই মেয়ের কথা শুনে তো মনে হলো ও তোমাকে কোনো একটা ঝামেলায় ফেলে দিয়ে এই গ্রাম ছাড়া করেছিল। ঠিক ধরেছ, অন্য একটা সময় জানতে পারবে। চলো ওই দিকটা যাই এখন। ঠিক আছে চলো। ওরা নদীর কাছে যায়। ওখানে কিছুক্ষণ হাঁটতে থাকে। তখনই কিছু ছেলে ওখানে আসে। এ কি, তোরা এখানে কেন? তুই কি আমাদের চিনিস?
তোরা যে চেয়ারম্যানের লোক সেটা আমি জানি, আর উনি যে তোদের এখানে পাঠিয়েছে সেটাও আমি জানি। তাহলে তো এটাও তোর জানার কথা, তোকে যে মারার জন্য পাঠিয়েছে। আমি তো প্রস্তুতি থাকি সবসময়। কোমর থেকে পিস্তল বের করে ওদের দিকে তাক করে। ওরা অনেক ভয় পায়, কেননা এর আগেও চেয়ারম্যানের লোকেদের মেরেছিল পিস্তল দিয়ে। প্লিজ ভাই, আমাদের মারবেন না, আমরা কোনো দোষ করিনি। তোরা যে চেয়ারম্যানের কোথায় এলাকায় রাজত্ব করে বেড়াস তা আমি জানি। যদি তোদের বিরুদ্ধে ওই রকম আর কোনো কিছু ঘটতে দেখি তাহলে তা কিন্তু তোদের জন্য মোটেও ভালো হবে না বলে দিলাম। জি ভাই, মনে থাকবে। ওরা এসে চেয়ারম্যানকে জানায় পিস্তলের কথাটা। এবার চেয়ারম্যান ওসিকে কল দেয়। ওসিও গাড়ি নিয়ে নদীর পাড়ে আসে। পুলিশ এখানে কেন? ওই যে চেয়ারম্যান পাঠিয়েছে, এছাড়া তো আর কেউ হবে না। তাহলে এখন কি করবে? আগে দেখি না কি হয়। ওসি এসে আকাশকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই থানায় নেওয়ার জন্য গাড়িতে তুলতে যাবে। তখনই আমার অপরাধ কি জানতে পারি? অবৈধভাবে পিস্তল নিয়ে ঘোরাফেরা করছিস আর বলছিস কি অপরাধ করছি? আপনাকে কে বললো এটা অবৈধ? তাহলে এটার লাইসেন্স দেখা। এ নিন লাইসেন্স। লাইসেন্স দেখে ছেড়ে ফেলে দেয়। এতে বাকিরা তাকিয়ে আছে শুধু। এবার কিভাবে লাইসেন্স দেখাবি বল? কাজটা ভালো করলে না, এর জন্য আপনার চাকরিও চলে যেতে পারে। তুই কি ভেবেছিলি ডিসি স্যারকে জানাবি? সেটা বললেও কাজ হবে না, কেননা লাইসেন্স ছাড়া উনি কোনো কিছুই বলতে পারবে না। ও তাই নাকি? এখন চল থানায়, আমিও দেখি কিভাবে তুই বের হোস ওখান থেকে। নিয়ে যেতে থাকে। ইরা ঈশিতা যতই ছেড়ে দেওয়ার জন্য বলল না কেন, তাও কোনো কিছুতেই রাজি হলো না। থানায় নিয়ে আসা হলো। সত্যি অফিসার, কাজটা তুমি মোটেও ঠিক করলে না। এর জন্য তোমার কি কি হাল হবে তা তুমি নিজেও জানো না। একটা কল করতে পারি কি? কল করলে কেউ তোকে বাঁচাতে পারবে না। কল করে ডিসিকে। কিছুক্ষণের ভিতরে ডিসি এসেই ওসিকে থাপ্পড় দিতে শুরু করে। তোমার সাহস কি করে হলো ওনার নামে এরকম অপবাদ দেওয়া? স্যার, ওর কাছে অবৈধ অস্ত্র ছিল। ওইটা লাইসেন্স করা পিস্তল ছিল। ওনাকে চাকরি থেকে বের করে দিন। চেয়ারম্যান থেকে অনেক সুযোগ সুবিধা নিয়ে এত সাহস ওর বেড়েছে। ঠিক আছে, তাই করছি। আপনি তাহলে যেতে পারেন, আমি এর ব্যবস্থা করছি। থানা থেকে চলে আসে ওসি, চাকরিটাও চলে যায়। চাকরি যাওয়ার পরে আপনার কথা শুনতে গিয়ে আজকে আমার চাকরিটা চলে গেল। আমি তো এটাই বুঝতে পারছি না ওই ছেলের কথা কেন ডিসি নিজে শুনছে। আর শুনে কাজ নেই, আমার তো চাকরি গেল। এবার দেখুন আপনি কি করবেন। পুলিশ চলে যায়। চেয়ারম্যান এবার অনেকটা ভয় পেয়ে আছে। রাতে আকাশ বাসায় ফিরে আসে। এত লেট কেন হলো তোর? চেয়ারম্যানের সাথে তোর এত কিসের শত্রুতা? 10 বছর আগ থেকে শত্রুতা, সেটা কি তোমরা ভুলে গেছো? তুই চলে যাবার পরে তো চেয়ারম্যান আমাদের সাথে কোনো ঝামেলা করেনি, কিন্তু তুই আসার পর থেকে কেন সে ঝামেলা করছে? কারণ আমি তার কোনো কাজই সফলতা দিচ্ছি না, সেজন্য। যাই হোক, তোমরা এইসব কিছু বুঝবে না, সেজন্য তোমাদের বলে কোনো কাজ নেই। আমি এখানে 7 দিন থাকবো, এরপরে আমি চলে যাব। তোকে এখানে 7 দিন থাকতে দিবে কে? মা, কি বলছো তুমি? ও আমার ছোট ভাই। যদি ও নিজের বাড়িতে কয়েকটা দিন বেড়াতে না পারে তাহলে আর কোথায় যাবে? যদিও নিজের বাড়ি মনে করতো, তাহলে অন্তত বাড়ির কাজে সাহায্য করতো। মা, আকাশ এসেই কিস্তির 5,000 টাকা পরিশোধ করেছে, এর বাহিরে বাজার করেছে। ওর করা বাজার দিয়েই তো এখন পর্যন্ত রান্না করতেছি। ও যতদিন এখানে থাকবে ততদিন চেয়ারম্যান এসে আমাদের সাথে ঝামেলা করবে, সেজন্য ও যাওয়াই ভালো। 7টা দিন তোমাদের সাথে একটু থাকি, তারপর না হয় চলে যাব। ঠিক আছে, তবে 7 দিনের বেশি যেন না হয়। ইরা ঈশিতা রুমে এসে শুয়ে পড়ে। আকাশ মোবাইলে কিছু এক কাজ করতে থাকে, কেননা একজন ডিস্ট্রিক্ট কালেক্টর, ওর অনেক কাজ থাকে, সেগুলো করতে থাকে। হঠাৎ করে ইরা রুমে চলে আসে। এ কি,
আপনি এত রাতে এই রুমে? আমার আসতে কি বারণ আছে? দেখুন, 10 বছর আগেও চেয়ারম্যানের মেয়ে আমার নামে একটা মিথ্যে কথা বলে আমাকে গ্রাম ছাড়া করেছিল। সে সবটা তো জানলেন। এখন কি ভাবছো আমিও সেম কাজ করব? জানি না আমি, তবে আপনি এখন চলে যান। আমি তো যাবই, কিন্তু তুমি এটা বলো, এত রাত পর্যন্ত ল্যাপটপে কি দেখছিলে? যাই দেখি না কেন, তাতে আপনার কি? তার মানে তুমি ওইসব ভিডিও দেখতেছি? ছি ছি ছি, তুমি ভিডিও না দেখে আমাকে রাখতে পারতে, আমি সরাসরি তোমাকে দেখাতাম। এই যে, মাথা কি আছে নাকি গেছে বলুন তো? মাথা তো আমার ঠিকই আছে। ঠিক, তাহলে এরকম আজে বাজে কথা বলতেন না। তুমি ভিডিও দেখতে পারবে আর আমি কিছু বললেই দোষ হয়ে গেল? আকাশ ইরার দিকে ল্যাপটপ এগিয়ে দেয়। ইরা স্ক্রিনে থাকা লেখা দেখে বুঝতে পারছে না, শুধু সরকারি একটা ওয়েবসাইট দেখতে পেল। ও, তুমি কাজ করছিলে? আমি তো ভেবেছিলাম। অনেক কিছু ভেবেছেন, আর কোনো কিছু ভাবতে হবে না। এবার দয়া করে আমাকে কাজ করতে দিন। এত কিসের কাজ করো বলো তো? তা জেনে তোমার কি কাজ? আচ্ছা, তোমার কাছে পিস্তল আছে, সেটা তুমি আবার ইউজও করতেছো। আসলে তুমি কে বলো তো? সময় হলে সবই জানতে পারবে তুমি। এখন আমাকে কাজ শেষ করতে দাও। আমি তোমার পাশে বসি? বুঝতে পারো, কিন্তু বিরক্ত করবে না। ঠিক আছে। পাশে বসে আছে, কি কি করতেছে সে সব কিছু দেখতে থাকে, কিন্তু তাও কোনো কিছু না বলে চুপচাপ দেখতে থাকে। কিন্তু কিছুই ওর মাথায় ঢুকছে না, সেই জন্য বিরক্ত হয়ে চলে যায়। কিছুক্ষণ পরে, আমি কালকে চলে যাব এখান থেকে, তবে যাওয়ার আগে তোমাদের একটা সত্যি কথা বলে যেতে চাই। কিরকম সত্যি কথা? চেয়ারম্যানের মেয়ে নীলা আমার নামে যা যা বলেছিল সবকিছুই মিথ্যে ছিল। তোমরা এই ভিডিও দেখে বুঝতে পারবে। এই ভিডিওটা কয়েকটা দিন আগেই করেছিলাম। ভিডিওটা সবাই দেখতে থাকে। ভিডিও দেখার পরে ওনারা নিজেদের ভুল বুঝতে পারে। আচ্ছা, প্রথম থেকে কাহিনীটা কি বলা যাবে? মানে 10 বছর আগে থেকে? তোমায় কেন জানতে হবে? তাহলে আমার মনেও যত প্রশ্ন আছে সব উত্তর পেয়ে যেতাম। ঠিক আছে, তবে বেশি বড় করব না। শুধু ওই দিনটার কথাই বলবো, যে দিনটা ছিল আমার জন্য খারাপ একটা দিন। ঠিক আছে, বলো, শুনতেছি। 10 বছর আগে আমি একটা স্কুলে পড়তাম। ধানক্ষেতের পাশ দিয়ে স্কুলে যাচ্ছিলাম। তখন চেয়ারম্যানের মেয়েকে দেখি একটা ছেলের সাথে। ওই তুই কে রে? নীলা, এই বয়সে তুই এই ছেলের সাথে? আমার বয়স এখন 13 বছর আর ওর 16 বছর। বুঝতে পারলি? আমি তো বয়স জানতে চাইনি। তাহলে কি জানার জন্য দাঁড়িয়ে আছিস সেটা আমাকে বল। তোরা দুজন ধানক্ষেতের ভেতরে? ছি ছি ছি, তুই এরকম কাজ করতে পারলি? শোন, বেশি জ্ঞান দিতে আসবি না। যা করতেছি আমি ঠিকই করতেছি, সবই জেনে শুনে করতেছি। তোকে জ্ঞান না দিলেও হবে, বুঝতে পারলি? আমি কিন্তু সবাইকে বলে দেব। কাকে বলবি তুই? তোর বাবাকে আমি বলে দেব সবকিছু। এই, তোর সাহস তো কম না। তুই জানিস তোর কি করতে পারি আমি? তোরা কি করবি তা আমি জানি না, কিন্তু আমি তো জানোই। ওই, এখন কি করব? ও তো সব কিছু বলে দিবে বাবাকে। একটা কাজ করি, এই বিপদটা ওর কাঁধেই ফেলে দিই। সেটা কিভাবে? ছেলেটি নীলাকে কিছু বুদ্ধি শিখিয়ে দেয়। সাথে সাথে নীলাও আকাশের পিছন পিছন যেতে থাকে। আমার পেছনে কেন আসছিস? আমি বাসায় যাব সেজন্য। তাহলে আমার পিছনে পিছনে কেন? তাহলে জায়গাতে আমি আগে থেকে যাচ্ছি। জায়গা তো দিয়ে দেয়। নীলাও দৌড়ে দেয়। বাড়ির ভেতরে ঢুকেই কান্না করতে থাকে। নীলার কান্না দেখে ওর বাবা বের হয়ে আসে। কি হয়েছে, তোরা কান্না করছিস কেন? উত্তর পাড়ার আকাশ আমাকে একা পেয়ে ধান ক্ষেতের ওখানে আমার সাথে অসভ্যতা করেছে। কি? ওই ছেলের এত বড় সাহস হয় কি করে? আমি ওর পরিবার আর ওকে বাড়ি থেকে বের করে দেব। বাবা, ওর পরিবারের কোনো কিছু করতে হবে না,
তুমি বরং ওই ছেলেকে বের করে দাও। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি লোকজন নিয়ে। চেয়ারম্যান বের হতে যাবে, ওই সময়ে আকাশও আসে। ওকে দেখে চেয়ারম্যান তো অনেক রেগে যায়। আপনার সাথে আমার কিছু কথা আছে। তার আগে এটা বল, তুই আমার মেয়ের সাথে অসভ্যতামি করার সাহস তোকে কে দিয়েছে? আমি কোথায় অসভ্যতামি করলাম? তাহলে কি আমার মেয়ে মিথ্যে বলছে? ও আপনাকে কি বলেছে সেটাই তো আমি জানি না। না জেনে বুঝবো কিভাবে কি কি বলেছে আপনাকে? তোকে কোনো কিছু বুঝতে হবে না। ওই তোরা ওকে আটকে রাখ, আর ওর পরিবারকে বল আমার সাথে দেখা করার জন্য। নীলা, তুই ঘরে যা, আমি দেখছি বিষয়টা। নীলা রুমে যায়। 30 মিনিট পরে আকাশের বাবা মা আর হাসিব ও আসে। তারপর তাদের সাথে কথা বলতে থাকে। দেখুন চেয়ারম্যান সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে এরকম কোনো কাজ মোটেও করবে না। আমার মেয়ের সাথে খারাপ কিছু করার ফল তো ওকে পেতেই হবে। যেহেতু খারাপ কিছু হয়েছে, তখন একটা কাজ করা যেতে পারে। কি কাজ বলো? আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দিয়ে দিন, তাহলে আর ব্যাপারটা জানাজানি হলো না। তোদের কি মাথা ঠিক আছে? তোর ভাইয়ের মতো একটা চরিত্রহীন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করে দেবো, তা তুই ভাবলি কি করে? তাহলে আপনি কি চান? যদি আকাশের সাথে ওর বিয়ে না দেন, তাহলে আপনার মেয়ের তো ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হলে হবে, কিন্তু আমি আকাশকে বিয়ে করব না। বিয়ে যখন করবি না, তখন ওর সাথে ওই সব কেন করতে গেলি? আমি ওর সাথে ওই সব করিনি, উল্টো ও অন্য ছেলের সাথে ওই সব করেছে। দেখেছো বাবা আমাকে কত বড় অপবাদ দিল। তুই কোনো চিন্তা করিস না, আমি তো ওর একটা ব্যবস্থা করবই। দেখুন, ওরা তো দুজন দুজনকে বিয়ে করতে চায় না। আপনার ছেলের মতো একটা চরিত্রহীন ছেলেকে কোন মেয়ে বিয়ে করবে? তাহলে আপনি এখন কি চান? আপনার ছেলেকে এই গ্রাম থেকে চলে যেতে হবে। এভাবে আমার ছেলেটাকে বের করে দিবেন না। তাহলে আপনার পুরো পরিবার এই গ্রাম ছাড়া হবেন, বাকিটা আপনাদের হাতে। হয় আপনার ছেলেকে গ্রাম ছাড়া করবেন, নয়তো আমি গ্রামের মানুষকে ডেকে আপনাদের বের করে দেব। সেজন্য ভালো করে ডিসিশন নিন। আকাশকে নিয়ে ওর পরিবার বাসায় ফিরে আসে। এসেই ওর বাবা মারতে থাকে। ওকে মারছো কেন বাবা? মারবো না তো কি করব? ওর জন্য আমাদের এখন গ্রাম ছাড়তে হবে। আমরা কেন গ্রাম ছাড়া হব? ওর পাপের ফল ওকেই একা ভোগ করতে হবে। ওর জন্য আমরা কেন সমাজে পাপী হব? তুমিও কি চেয়ারম্যান আর ওর মেয়ের কথা বিশ্বাস করছো? অবিশ্বাসের কিছু কি আছে? একটা মেয়ের সাথে খারাপ কিছু করতে চেয়েছিস, এখন তাকে বিয়ে করতে পারবি না বলছিস? ওকে বিয়ে করতে তো আমার আপত্তি থাকতো না, যদিও যদি অন্য ছেলের সাথে ওই সব না করতো। কে কি করেছে তা আমরা জানতে চাই না। সেটাই, হয় তুই ওই মেয়েকে বিয়ে করবি, নয়তো তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি। তোর জন্য পরিবারের মান সম্মান নষ্ট হোক, তা আমরা চাই না। সেজন্য কি ডিসিশন নিবি তাড়াতাড়ি করে নিয়ে নে। আমি চলে গেলে যদি তোমরা খুশি হও তাহলে আমি চলে যাব। না আকাশ, তুই যাস না। না ভাইয়া, আমি থাকলে তোমাদের অসুবিধা হবে, সেজন্য আমি চাই না থাকতে। কিন্তু তুই যাবি কোথায়? কোথায় যাব জানি না, তবে এই বাড়িতে কখনো ফিরে আসবো না। তবে একটা কথা, যদি কখনো আমি ফিরে আসি তাহলে চেয়ারম্যান আর ওর মেয়েকে একটা উচিত শিক্ষা দিয়ে আমি যাব। এরপর চলে আসে বাড়ি থেকে। পথের মধ্যে যদিও নীলার সাথে দেখা হয় আবার। কি লাভ হলো বল? আমার ক্ষতি করতে এসে এখন উল্টো তুই নিজেরই ক্ষতি করে বসলি। তবে আমি কিন্তু তোকে মোটেও ছেড়ে দেবো না। শোন, তুই আমার কোনো কিছুই করতে পারবি না। তাছাড়া এই ব্যাপারটা গ্রামের লোকেরা তো জানেই না। যদি জানে, তোকে আর তোর পরিবারকে এক নিমেষে গ্রাম থেকে বের করে দিবে। তবে তুই দেখে রাখিস, আমি যখন ফিরবো তখন তোকেও আমি দুচোখ দেখিয়ে ছাড়বো। চলে আসে রেল স্টেশনে। ওখান থেকে বহু দূরে চলে আসে। এর পরের কাহিনীগুলো জেনে তেমন কোনো কাজ নেই। তাহলে বর্তমানে আমরা ফিরে আসি। তাহলে বুঝতে পারলে তো? এখন তো সবই বুঝতে পেরেছি। তা একটা কথা। আবার কি কথা? তুমি তো বলেছিলে প্রতিশোধ নিবে, তাহলে চুপ করে আছো কেন? নীলা যেমন আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে,
আমিও ওর কাছ থেকে ওর জামাইকে কেড়ে নেব। এটাই হবে প্রতিশোধ। কিন্তু ওর জামাই তো একজন সরকারি অফিসার। তো কি হয়েছে? তার তো সত্যিটা জানা দরকার। কিন্তু এতে আবার বেশি ঝামেলা না হয়ে যায়? কোনো কিছুই হবে না। 2 দিন পরে আকাশ, চেয়ারম্যান, তার মেয়ে আর নীলার জামাই বসে আছে চেয়ারম্যানের বাড়িতে। বলে বলুন, আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? নীলাই, তুমি এই ছেলের সাথে দেখা করার জন্য শহর থেকে গ্রামে চলে এলে? আমি তো আসতে চাইনি, আমাকে বাধ্য করা হয়েছে আসতে। তার সাথে এটাও বলা হয়েছে যদি ওনার শরীরে কেউ টোকাও দেয় তাহলে আমার চাকরি তো যাবে, সাথে আমাকে ও শেষ করবে, সাথে আপনাদেরও। তাহলে নিলয়, তুমি বুঝে গিয়েছ আমার ক্ষমতা কতটুকু। তাহলে এবার বলুন কি জন্য ডেকেছেন? আকাশ নিলয়কে ছোট্ট বেলার কাহিনী বলতে থাকে, সাথে নীলার ওই কথাগুলো। নিলয়, বিশ্বাস করো আমি এগুলোর কোনো কিছুই করিনি। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আছে তো। নিলয়কে ভিডিও রেকর্ডটা শোনায়। নীলা তো নিলয়ের পা ধরে কান্না করতে থাকে। এখন আমি করব বলে দিন। নীলা তোমার স্ত্রী, সেজন্য তুমি যা খুশি ডিসিশন নিতে পারো। তুই কিন্তু কাজটা মোটেও ভালো করছিস না। কোনটা ভালো আর কোনটা খারাপ তা আমি জানি। তাছাড়া আপনি আমার থেকে 10টা বছর কেড়ে নিয়েছেন। নীলা সবকিছু তোমার জন্য হয়েছে। সেজন্য নিলয়, তুমি এখন কি সিদ্ধান্ত নিবে সেটা তুমিই জানো। আমার কোনো কিছু বলার নেই। বের হয়ে চলে আসে ওখান থেকে। নীলা তো নিলয়ের কাছে কান্নাকাটি করতে থাকে। চেয়ারম্যানও বুঝতে থাকে এটা ওদের ব্যাপার। আমরা ওই সব ব্যাপারে নাক না গলানোই ভালো মনে করি। বের হয়ে বাসায় আসে। রে, কি করলি ওখানে? যা করার করেছি, কালকে আমি ফিরে যাব। থেকে যায় এখানে? আমার সব কাজ ওখানে। যদি কখনো সুযোগ পাও এই ঠিকানায় চলে এসো। আরে এখানে পাশেই তো আমি আর বাবা যাই মাল আনতে। তাহলে একদিন সময় করে এসো। আমাদের ক্ষমা করে দে আকাশ। আমরা তো অনেক বড় ভুল করে ফেলেছি। তোমরা আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করো না। আমি চাইলেও গ্রামে থাকতে পারবো না। তবে তোমরা যদি শহরে উঠে আসতে চাও তাহলে চলে আসতে পারো। আচ্ছা, আমি তোকে জানাবো। তাহলে আমরা কালকে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, তবে আপনি আপনার বাসায়। আচ্ছা, আমাকে কি তোমার পছন্দ হয় না? দেখুন, আমাদের পরিচয় হয়েছে কাকতালীয়ভাবে। আপনাকে নিয়ে আমি এখনো ওইভাবে কোনো কিছুই ভাবিনি। তো কি হয়েছে? আমি তো তোমাকে নিয়ে অনেক কিছু ভেবে নিয়েছি। বাবা মা, আপনারা কিছু বলুন। আমি কি দেখতে খারাপ যে আমাকে পছন্দ হবে না? এইসব এখানে বলে লাভ নেই। আকাশ, মন্দ হবে না কিন্তু। ভাবি, তুমিও। ভাবি তো ঠিকই বলেছে, আমার বান্ধবী লাখে একটা। এসব নিয়ে পরে ভাবা যাবে। এখন যাও যে যার কাজে। আর এই চেকটা রাখো, এখানে 7 লক্ষ টাকার চেক। এটা দিয়ে লোন পরিশোধ করে নিও। বাকিটা দিয়ে দোকান আরো বড় করে নিও। পরের দিন সবার থেকে বিদায় নিয়ে চলে আসে শহরে। তবে ইরা জোর করে আকাশকে নিয়ে আসে ওদের বাসায়। এখন আপনার বাবা মা যদি জানতে চায় আমার পরিচয়, তখন কি বলবেন? কি বলবো তা ওনার প্রশ্ন করার পরেই জানতে পারবে, বুঝতে পেরেছ? ও মা, মা কোথায় গেলে? কি রে, তোর না 4-5 দিন থাকার কথা, কিন্তু তুই এতগুলো দিন থেকে এলি যে? আর এই ছেলেটাকে? ও আমার হুবু জামাই, বুঝতে পেরেছ? তুই কি আমার সাথে মজা করছিস? কেন, ও কি দেখতে খারাপ নাকি অন্য কোনো সমস্যা? একটা অপরিচিত ছেলেকে বলছিস বিয়ে করবি? এই তো 15 দিন হলো পরিচয় হলো। 15 দিনের পরিচয় বিয়ে পর্যন্ত চলে গেলে? তাও ভাগ্য ভালো বিয়ে পর্যন্ত গিয়েছি, নয়তো সোজা বেডরুম। কথাটা শেষ করার আগেই ইরার মুখ চেপে ধরে। যার মা তো বরাবরই অবাক। এতক্ষণ তো ভেবেছে ইরা হয়তো মজা করছে, কিন্তু এখন সেরকম কোনো কিছুই আর মনে হচ্ছে না। ইরা, তুই ভেতরে যা, ওর সাথে আমার কিছু কথা আছে। কি কথা আম্মু, আমার সামনে বলো। তোকে যেতে বলেছি, তুই যা। ঠিক আছে, তবে বেশি সময় নিবে না বলে দিলাম। তুই যাবি এখান থেকে? ইরা এবার দৌড়ে রুমে চলে যায়। ইরার মা আকাশের সাথে কথা বলতে থাকে।
কিভাবে ওদের পরিচয় হয় এইসব বিষয়ই বলতে থাকেন। সবটা যেহেতু আপনারা জানেনই সেই জন্য নতুন করে বলে আর গল্প বড় করতে চায় না। সবটা শোনার পরে তাহলে সব বুঝলাম, তুমি এখনো ওকে গার্লফ্রেন্ড চোখে দেখোনি, তাই তো? জি আন্টি, ঠিক ধরেছেন। দেখো বাবা, আমার মেয়েটা অনেক সহজ সরল, যখন যা পছন্দ হয় তাই নিজের করে নেয়। ওর যখন তোমাকে পছন্দ হয়েছে তখন আমার কোনো কিছুই বলার নেই। যদি তোমার ওকে পছন্দ হয়ে থাকে তাহলে আমি তোমার পরিবারের সাথে কথা বলবো। যদি পছন্দ না হয় তাহলে তাহলে কি আন্টি? তাহলে তো শুধু শুধু আর কথা বলে কাজ নেই, তা তো তুমি বুঝতেই পারছো। আসলে আমি এখনো ওইভাবে ভাবিনি। তাছাড়া ও গতকাল আসার সময় জানিয়েছে। তাহলে আপনি বলুন এখন কি করব আমি? তুমি তাহলে আমার মেয়ের সাথে কথা বলো, ওর সাথে দেখা করো। যদি তোমার মনে হয় ইরাকে তোমার পছন্দ হয়েছে, ওকে তুমি বিয়ে করতে চাও, তাহলে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা আন্টি, আমি ভেবে দেখব। এখন আমি চলি। ঠিক আছে। চলে আসে ওর বাসায়। এসে ঘুম। ইরার মাও ওকে সবটা বলতে থাকে। আসলে আম্মু, আমি যে ওকে পছন্দ করেছি তা গতকালই বলেছি। যদিও আমি জানি ও কখনো আমাকে ওই রকমভাবে দেখেনি, তবে চিন্তা করো না, কয়েকটা দিন ওর সাথে কথা বলি, যদি ওর ঠিক লাগে তাহলে জানাবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, তবে বেশি মেলামেশা কিন্তু করবি না, বলে দিলাম। আরে না আম্মু। তা ছেলে কি করে তা কি জানিস? এই ব্যাপারে তো কোনো কিছু জানা হয়নি। তো জেনে নিস। ঠিক আছে আম্মু। পরের দিন আকাশ ওর অফিসে আসে। বাইরে বড় বড় লোকেরা অপেক্ষা করতেছে কথা বলার জন্য। স্যার, আপনার সাথে দেখা করার জন্য অনেকে বাইরে দাঁড়িয়েছে। একটা কাজ করো, কার কি সমস্যা একটা কাগজে লিখে দেওয়ার জন্য বলো। সাথে ওদের নাম, আমি যে উত্তরগুলো লিখে দেওয়ার মতো হবে সেগুলো লিখে দেব। ঠিক আছে স্যার। কিছুক্ষণের মধ্যে সবাই যে যার মতো করে যে যেভাবে পেরেছে তা লিখে দিয়েছে। সবগুলো প্রশ্ন পড়তে থাকে, সাথে উত্তর লিখে দিয়ে দেয়। যাদের মুখে বলে বোঝাতে হবে তাদের রুমে নিয়ে আসা হলো। স্যার, আমাদের রাস্তায় অনেক বড় বড় গর্ত, যদি একটু দেখতেন। আমি একটা নাম্বার দিচ্ছি, কল দিয়ে বলবেন আমি কল করতে বলেছি। তারপর ওদের আরও কিছু কথা বলতে থাকে। ওদের সমস্যা এক এক করে বুঝিয়ে দেয়। সন্ধ্যায় হঠাৎ ইরার কল। কোথায় তুমি? কে বলছেন? তুমি আমাকে চিনতে পারছো না? আসলে নাম্বার সেভ করা নেই তো, সেজন্য ঠিক চিনতে পারছি না। আমি ইরা, তোমার হুবু বউ। এখন কোথায় আছো বলো, আমি দেখা করব তোমার সাথে। কোনো বাহানা শুনতে চাই না আমি। আমি অফিসে আছি, 20 মিনিট পরে ফ্রি হব। তাহলে অফিসের পাশে কোনো রেস্টুরেন্ট বা পার্ক থাকলে বলো, ওখানে আসতেছি। আচ্ছা তাহলে একটা পার্কের নাম বলছি, ওখানে চলে এসো। ওকে, আসতেছি, তুমি ঠিকানা দাও। ঠিকানা দেওয়ার পরে এরা বের হয়। আকাশও কাজ শেষ করে একদম সিম্পলভাবে পার্কে আসে। এত লেট কেন হলো? কাজ শেষ করে আসতে হয়েছে, একটু তো লেট হবেই। আচ্ছা, তোমার বাসায় যাবো, চলো। মাথা কি ঠিক আছে? আমার বাসায় আমি একা থাকি, তুমি যাও মানে তো? কেন, নিজেকে কন্ট্রোল রাখতে কি পারবে না? ব্যাপারটা আসলে তা না। যাই হোক, চলবে এখন তাহলে। ওরা বের হতে যাবে তখনই একটা ছেলের সাথে ধাক্কা লাগে আকাশের। ওই চোখে কি কম দেখিস? মদ খেয়ে এরকম এলোমেলো ভাবে হাঁটলে এরকম তো হবেই। ওই, তুই চিনিস আমি কে? আচ্ছা বল, কে তুই? এখানকার ওসির ছোট ভাই আমি। এই জন্য তোর এই অবস্থা? চল এখন থানায়। থানায় কেন? দেখ, যদি থানায় যেতে না চাস তাহলে আমাদের একটা কাজ করে দিতে হবে। আচ্ছা বল, কি কাজ? তুমি কেন ওদের কাজ করতে যাবে বলো? কোনো দরকার নেই, চলো তো। ইরা আকাশের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। তখনই ছেলেটা এসে ইরার হাত ধরে। আরে পুরো কথাটা তো শুনবে সুন্দরী। হাত ছাড়বি নাকি থাপ্পড় দিব? একটু পরে এই হাত দিয়েই তোমাকে আদর সোয়া করব, বুঝতে পারছো? তুমি কিছু বলছো না কেন আকাশ? আচ্ছা আগে ওর পুরো কথাটা শুনি, তারপর না হয় ডিসিশন নেব। এই তো ভালো কথা বলছিস, তাহলে শোন।
হয় তোরা দুজন থানায় যাবি, নয়তো গার্লফ্রেন্ডকে আমার হাতে। বাকি কথা বলার সুযোগ না দিয়ে ছেলেটার মুখে ঘুষি মারে। এতে মুখ দিয়ে রক্ত পড়তে থাকে এক এক করে। ছেলেটা কথা যে বলবে তাও পারছে না। ওর বন্ধুরা মারতে আসবে তখনই ওদেরও মারতে থাকে, কিন্তু ওরা বেশি আহত কোমর থেকে পিস্তল বের করে। যদি আর এক পা সামনে দিয়েছিস তাহলে তোদের কি হাল করব তা আমি নিজেও জানি না। প্লিজ ভাই, আমাদের ছেড়ে দিন, আর কখনো এরকমটা করব না। তোর ভাইকে এখানে ডাক। আকাশ, ওর ভাই যদি এখানে আসে তাহলে তো তোমাকে নিয়ে চলে যাবে। কিছুই হবে না। ওই তোর ভাইকে ডাক। জি ভাই, ডাকতেছি। কিছুক্ষণ পর ওর ভাই আসে পুলিশের গাড়ি নিয়ে, সাথে 3-4 জন হাবিলদার। কি হয়েছে রে? তোকে এভাবে মারলো কে? ভাইয়া, এই লোকটা আমাকে মেরেছে। ওই, সাহস তো কম না, তুই আমার ভাইকে মেরেছিস? সাহস আছে বলেই তোর ভাইকে মেরেছি, বেশি কথা বললে তোকেও মারবো। সত্যি তো সাহসের তুলনা করতে হয়। তুই একজন সাধারণ লোক হয়ে আমার মতো একজন অফিসারকে মারবি? সত্যি ব্যাপারটা অনেক হাস্যকর হলেও তোকে বাহবা দিতে হয়। ভাইয়া, ওর কাছে পিস্তল ও আছে। কি বললিস? আগে বলবি না? তাহলে তো এতক্ষণ কথা না বাড়িয়ে ওকে নিয়ে যেতাম। দেখুন, দোষ আপনার ভাইয়ের। কি করছে ও? ওরা নিজেরা এসে ঝামেলা করলো। আমাকে আপনার ভাই ভোগ করতে চাই। ও বাধা দিয়েছে বলেই ঝামেলাটা বাঁধলো। তোর দোষ কি হলো? এই বয়সে একটু আনন্দ ফুর্তি তো করবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? কথাটা শুনেই ওই অফিসারকেও ঘুষি মারে। এতে হাবিলদারগুলো এসে আকাশকে আটকে নেয়। তোর ভাইয়ের চরিত্র দেখেই বোঝা যাচ্ছে তোর চরিত্র কিরকম হতে পারে। তোরা পুলিশ নামের কলঙ্ক। তোকে তো আজকে কেউ বাঁচাতে পারবে না। ওই, ওকে আর মেয়েটিকে থানায় নিয়ে চল। ওদের দুজনকে থানায় নিয়ে আসা হলো। জেলের ভিতরে দুজনকে রাখা হলো। এরা তো অনেকটা ঘাবড়ে আছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। আকাশ ওর মোবাইল বের করে একটা মেসেজ পাঠিয়ে মোবাইল আবার লুকিয়ে নেয়। ওইদিকে পুলিশের গায়ে হাত তোলা, অবৈধভাবে পিস্তল রাখা, আবার মারামারি করা, সব মিলে একটা ফাইল বানাও এর নামে। কোর্ট থেকে অর্ডার নাও রিমান্ডের। তারপর আমি ওকে বোঝাবো পুলিশের কি পাওয়ার। ভাইয়া, ওকে কিন্তু মোটেও ছেড়ে দিবে না। তুই কোনো চিন্তা করিস না, আমি ওর এমন হাল করব যা ও জীবনেও ভাবতে পারবে না। তুই বাসায় যা। কিন্তু ওই মেয়েটা? ওকে এখন ছাড়া যাবে না, তুই চিন্তা করিস না। এদের কাজ হলেই আমি ওই মেয়েকে নিয়ে চলে আসবো তোর কাছে। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে চলি। যে যার মতো চলে যায়। এরা এখনো ভয়ে আছে। 30 মিনিট পরে 30 মিনিট পরে সরকারি কিছু লোক আসে পুলিশ স্টেশনে। ডিআইজি পর্যন্ত চলে এসেছে থানায়। স্যার, আপনি এখানে? থানায় কি চলছে? কই কি চলতেছে? তাহলে আমার কাছে কি ভুল কোনো তথ্য এলো? হতেই পারে, এখন তো তেমন কোনো কিছুই ঘটেনি। কিছুক্ষণ আগে কাকে গ্রেপ্তার করেছো? স্যার, একটা ছেলে আর এক মেয়ে। ছেলেটি পিস্তল নিয়ে পার্কে কিছু ছেলেকে ভয় দেখিয়ে মেরেছে। পরে ঘটনাস্থলে আমি যাই, ওই ছেলে আমাকেও মেরেছে। সেজন্য আমি ওদের গ্রেপ্তার করে আনি। ওদের দুজনকে নিয়ে আসো এখানে। ঠিক আছে স্যার, এই ওদের নিয়ে আসো। আকাশকে দেখে ডিআইজি একটু ভয়ে আছে, সেজন্য আলাদা রুমে নিয়ে যায়। স্যার বলুন, আমাকে কি করতে হবে? ওই অফিসারকে চাকরি থেকে বাদ দেবেন। সাথে ওর একটা ভাই আছে, ওকে আগে থানায় ডেকে আনতে বলুন। তারপর ওই ছেলেকে 2 বছরের জেল আর অফিসারের চাকরি নিয়ে নেবেন। স্যার, চাকরি থেকে বের করার কারণ কি লিখবো? আমার নাম লিখে দেবেন, বলবেন আমি বলেছি। ঠিক আছে স্যার, চলুন। রুম থেকে বের হয়ে আসে, তারপর অফিসারকে বলে তার ভাইকে আনার জন্য। এর ভিতরে কাগজপত্র সব রেডি হয়ে যায়। ওই ছেলেকে গ্রেপ্তার করো আর 2 বছরের জন্য জেলে পাঠিয়ে দাও। আর তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো, সাথে 6 মাসের জেলও দেওয়া হলো। স্যার, আপনি ওই ছেলের কথা আমাকে বের করে দিবেন? স্যার, এরকমটা করবেন না প্লিজ। তোমার ভাগ্য ভালো এইটুকুই করেছি, নয়তো আরও বেশি কিছুই করতাম। আপনি ওর কথা বিশ্বাস করে আমাকে... একদম চুপ করে থাকো। তুমি কি জানো সে কে? থাকছে সব কথা, আমি তাহলে এখন যাই। জি,
আপনি যেতে পারেন। এরা চলো তাহলে। কিভাবে কি হলো বুঝলাম না তো। তোমাকে এত বুঝতে হবে না, চলো তো এখন। কিন্তু ওনারা? বাকিটা ওনারা নিজেরা সামনে নেবে, তুমি চলো। বের হয়ে যান। পুলিশ অফিসার ডিআইজিকে বলে, স্যার উনি কি কোনো উনি ডিস্ট্রিক্ট কালেক্টর। এবার তো অফিসার নিজেই বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছে। কিছুক্ষণ পরে ইরাকে ওর বাসায় পৌঁছে দেয়। পরের দিন আবারও ইরার সাথে দেখা আর কথাবার্তা বলতে থাকে। 10 দিন পার হয়ে যাওয়ার পরে তো এখন বলো, আমাকে কি বিয়ে করা যায়? যাই। তবে আমি যদিও তোমাকে কিছুটা পছন্দ করতাম, কিন্তু বলা হয়নি, কারণ হুট করে এভাবে বলাটা ঠিক হবে না। সেজন্য ভালো করে জেনে নিলাম তোমাকে। ভালোই হলো, দুজন দুজনের সম্পর্কে ভালো করে জেনে নিতে পেরেছি। আচ্ছা, আমি তাহলে বাবা মা ভাই ভাবি ওনাদের এখানে এনে তোমার পরিবারের সাথে কথা বলিয়ে দেবো। ঠিক আছে, তাই করি। কিছুদিন পরে, স্যার আপনাকে একটা কাজে যেতে হবে এই ঠিকানায়। ঠিক আছে, সিকিউরিটি চেক করা হলে আমাকে জানাও। তা কখন যেতে হবে? কিছুক্ষণ পরেই আমরা বের হব। ঠিক আছে, সবটা চেক করো। কিছুদিন পরে বের হয়। রাস্তার জ্যাম আটকে পড়ে। যদিও রাস্তা আগে থেকে আটকানো রাখা হয়, কিন্তু আকাশের কড়া নির্দেশ, ওর জন্য বাকি মানুষদের এভাবে দাঁড় করিয়ে সময় নষ্ট করা মোটেও ঠিক হবে না। সেই জন্য সাধারণভাবেই যায়। হঠাৎ লক্ষ্য করে একটা অ্যাম্বুলেন্স। ওই অ্যাম্বুলেন্সে কেউ আছে কিনা চেক করো তো। যদি কেউ থাকে ওটাকে আগে বের করে দেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। গাড়িগুলো চেক করে, তবে একটাই রুগী আছে আর একটা দরজা খুলছে না। সেই জন্য এসে জানায়। চলো তো গিয়ে দেখি। গাড়িগুলোর কাছে এসে দেখে একটার মধ্যে রোগী আর একটা দরজা খুলছে না। অনেকবার বলার পরেও সেজন্য সন্দেহ হয়। পুলিশের টিমকে বলো সামনেরটা হাসপাতালে ছেড়ে আসার জন্য, আর এই গাড়িটা আটকে রাখার জন্য। যেভাবে বলেছি তাই করা হয়। প্রথমটা ছেড়ে দেয়, পরেরটা দাঁড় করিয়ে আটকে রাখা হয়। কিছুক্ষণ পরে, যদি কেউ বের হয়ে না আসে তাহলে এটা ভাঙো। স্যার আপনার তো দেরি হয়ে যাচ্ছে। আগে এটার রহস্য বের করি, তারপর বাকিটা। কিছুক্ষণের ভেতরে পুরো অ্যাম্বুলেন্স গ্লাসগুলো ভেঙে ফেলা হয়। ভেতরে শুধু টাকার বাক্স। গাড়ির ড্রাইভারকে ধরা হয়। এগুলো কার টাকা? আমি কিছু জানি না, আমাকে বলেছে এই ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য। ওকে, নতুন একটা অ্যাম্বুলেন্স নাও, ওটাতে জিপিএস লাগিয়ে দাও। কোথায় যায় কি কি করে সব লক্ষ্য করো। যারা এর সাথে জড়িত রয়েছে তাদের কাউকে বাদ দেব না। জি স্যার, তাই হবে। এই দিকের কাজ চলতে থাকে। আকাশও ওর কাজে বেরিয়ে পড়ে। চলে আসে একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলবে। সেই জন্য পরামর্শ নেওয়ার জন্য ডেকে পাঠানো হয়। দেখুন, আপনার প্রজেক্ট দেখেছি অনেক জায়গায় ভুল আছে, সেজন্য ভালোভাবে এগুলো ঠিক করে নিন, তাহলে আর সমস্যা হবে না। আপনি ফাইলটা আমাকে দিয়ে দিন, আমি এটা সংশোধন করে নেব। ফাইল নিয়ে চলে আসে। তারপর থানায় এসে এই টাকার ব্যাপারটা জানতে চায়। কোনো তথ্য কি পেয়েছেন? জি স্যার, 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। ড্রাইভার কোনো কিছু জানে না, ওকে টাকা দেওয়া হয়েছে বলেই ও কাজটা করেছে। ওই 4 জন কিছু বলেছে? এখন ওই কথাবার্তাই চলছে, তবে কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। আমি জানা মাত্রই আপনাকে জানিয়ে দেব। লেট করবেন না, কয়েকটা মাস পরেই ইলেকশন শুরু হবে। আমি যদি ভুল না করি এই টাকা ওই ইলেকশনের জন্যই রাখা হয়েছিল। কিন্তু কে এর সঙ্গে জড়িত সেটাই এখন জানতে হবে। এই জন্য তো বলেছি, যাদের ধরা হয়েছে ওরা জানবে। এরপর যে যে এই টাকার সাথে জড়িত আছে আমি তাদের নমিনেশন কখনো হতে দেব না। কিন্তু স্যার, এটা তো রুলসের বাহিরে। রুলস বানানোর কাজ আমি করি, ওদের কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি খুব ভালো করে জানি। চলি আমি তাহলে। পরের দিন ডিআইজি সব তথ্য জানায়। সবটা শুনে বুঝতে আর বাকি রইল না। প্রমাণ তো আছে, তাহলে ওদের গ্রেপ্তার করুন। কিন্তু স্যার, এতে তো আমার চাকরি থাকবে না। ঠিক আছে, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের গ্রেপ্তার করব। স্যার, আপনি থাকলে তো আর কোনো সমস্যাই নেই। তাহলে আমি পেপারস তৈরি করে কালকে নিয়ে আসব। ঠিক আছে স্যার। পরের দিন পেপারস তৈরি করে নিয়ে আসে। তারপর 20 জন পুলিশ নিয়ে রওনা দেয় এমপিদের বাসার দিকে। ভেতরে আসার পরে, কি ব্যাপার এখানে তোমরা?
এসেছি আপনাকে গ্রেপ্তার করতে। এই ডিআইজি, তোর কি মাথা ঠিক আছে? কাকে গ্রেপ্তার করতে এসেছিস বুঝে শুনে বলছিস তো? স্যার আপনি কিছু বলেন। ও কে রে যে ওর কথা শুনে তুই আমাকে গ্রেপ্তার করার জন্য চলে এসেছিস? উনি আমাদের ডিস্ট্রিক্ট কালেক্টর। কালেক্টর হয়েছে তো কি হয়েছে? ওর কি কোনো অধিকার আছে আমাকে অ্যারেস্ট করার? আমার কতটা ক্ষমতা আছে তা আপনার না জানলেও চলবে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? অ্যারেস্ট করুন। ওই ডিআইজি, তোর চাকরি কিন্তু থাকবে না বলে দিলাম। ওনার চাকরি খাওয়ার মতো পাওয়ার এখনো আপনার হাতে নেই। সেজন্য শুধু শুধু গলা চেঁচিয়ে কথা বললে হার্ট অ্যাটাকও করতে পারেন। সেজন্য চুপচাপ চলুন। এই যে চলুন। এমপিকে নিয়ে আসা হলো জেলে। আকাশ একটা স্ট্যাম্প পেপারে লিখে সাইন করে দেয়। যদি এর বেল করা হয় তাহলে এই পেপারটা দেখাবেন। জি স্যার, তাই করব। ওখান থেকে বের হয়। ইরাও কল দেয়। কি ব্যাপার বলো তো, 3 দিন ধরে কোনো খোঁজ পাচ্ছি না তোমার। ব্যস্ত আছি তো সেজন্য। দেখা করতে পারবা? 2 দিন পরে করি। কাল বাবা মা ভাই ভাবি আসবে। পরের দিন তোমাদের বাড়িতে যাব। সত্যি বলছো তো? সত্যি বলছি। আচ্ছা, আমি মাকে জানিয়ে দিচ্ছি তাহলে। পরের দিন আকাশের পুরো পরিবার আসে রেল স্টেশনে। গাড়ি নিয়ে আসে ওনাদের নেওয়ার জন্য। সরকারি গাড়ির সাথে পুলিশ দেখে ওনারা একটু ঘাবড়ে যায়। পুলিশ কেন? আকাশ, তুই কিছু করেছিস? আকাশ, কই তুই? আরে ওইসব কিছু না, তাহলে পুলিশের গাড়ি কেন? তোমাদের নিরাপত্তার জন্য। আমাদের নিরাপত্তার জন্য তুমি পুলিশ নিয়ে এসেছো? আমরা কি কোনো ভিআইপি লোক নাকি? এখন তোমাদের বোঝাতে পারবো না। গাড়িতে ওঠো তোমরা। সবাই উঠে পড়ে। একে একে সবাই কথাবার্তা বলতে থাকে। কিছুক্ষণ পরে আকাশের বাসার সামনে চলে আসে। বাড়ি দেখে অবাক হয়। যদিও বাড়ি এতটা বড় না, কিন্তু তারপরও কম ছোট না। এই একতলা বাড়ি, আরও 4-5টা রুম। এটা কি ভাড়ায় থাকো? তেমনই ধরে নাও। এখন ভেতরে এসে রেস্ট নাও। আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। তুমি কি বাইরে খাও? বাসায় রান্না হয়। বুয়া কতটুকু রান্না করেছে তাই দেখে আসি। কিছুক্ষণের ভেতরে সবাই কাজ শেষে খেয়ে নেয়। এখনো ওনারা আকাশের কাজের সম্পর্কে কিছুই জানে না। পরের দিন পুরো পরিবার নিয়ে ইরাদের বাসায় যায়। ভেতরে আসুন। সত্যি আপনারা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আমার ছেলে যখন আপনার মেয়েকে পছন্দ করেছে, তাছাড়াও আমরা ওই ইরাকেই দেখেছি, সেজন্য নতুন করে দেখাদেখি করে সময় নষ্ট করতে চাই না। সেজন্য আমরা চাচ্ছি আজকেই ওদের বিয়েটা দেওয়ার জন্য। কিন্তু কোনো আত্মীয় স্বজন তো দাওয়াতও দেওয়া হয়নি। আমাদের আত্মীয় তো গ্রামে। তাছাড়া আমরা গ্রামে যাওয়ার কয়েকটা দিন পরেই অনুষ্ঠান করব। তখন আপনারা আসবেন। কিন্তু আমাদের আত্মীয় স্বজনদের তো বলতে হবে। তাহলে আমরা আজকে বিয়ের দিন তারিখ ঠিক করি। 2 দিনের ভিতরে ওদের বিয়েটা দিয়ে দিতে চাই। কি বলেন আপনারা? ওইটুকু সময় পেলেই হয়ে যাবে। এরপর বিয়ের তারিখ ঠিক করে ওনারা চলে আসে। 2 দিন পরে বর সেজে আসে বিয়ে করতে। কাজে বিয়ে পড়িয়ে চলে যায়। ইরাকে নিয়ে আসা হলো আকাশের বাসায়। বাসা দেখে ইরার পছন্দও হয়। সবই তো পছন্দ হলো, কিন্তু বাসর ঘর কেন সাজানো হয়নি? আরে বোকামি, এখন সন্ধ্যাবেলায় বাসর করব নাকি? কিছুক্ষণ পর লোক এসে সাজিয়ে যাবে। তাহলে তো ঠিকই আছে। আমি তো ভাবছিলাম বাসর ঘর সাজাবে না। তুমি নাকি বাসর করার জন্য উতলা হয়ে পড়েছ? বারে, প্রতিটা মেয়ের জীবনেই তো এই একটাই রাত নিয়ে অনেক স্বপ্ন থাকে। আচ্ছা, তাহলে সে স্বপ্ন আজ রাতেই বাস্তবে রূপায়ণ করে নিও। কি আর করার, ওরা ওদের বাসর করে নেয়। এবার আপনারা আবার ডিটেলসে জানতে চাইেন না, বুঝতে পেরেছেন? পরের দিন সকালে ভেজা চুলের পানি দিয়ে আকাশের ঘুম ভাঙায়। ঘুম ভেঙে তাকিয়ে দেখে এরা হাসছেন। সেই জন্য আবারও জড়িয়ে ধরে বিছানায় নিয়ে আসে। তারপরের কাহিনী আপনাদের না জানলেও চলবে। 3 দিন পরে। আচ্ছা শোন, আমরা গ্রামে যাচ্ছি তোর বিয়ের অনুষ্ঠান করতে। তুই 2 দিন পরে বৌমা আর বিয়ানকে নিয়ে চলে আসিস। ঠিক আছে আম্মু।
ওনারা তো চলে যায়। দুদিন পরে আকাশ ইরার কিছু আত্মীয়দের জন্য ট্রেনের একটা কামরা বুক করে নেয়। ওনাদের নিয়ে গ্রামে আসে। তোমাদের বাড়িটাও তো খারাপ না। আসলে আমি তো বাড়িতে যোগাযোগ করিনি। বাবা মা ভাই যতটা পেরেছে বাড়িটা করেছে। মা চলো তোমাকে ভিতরে নিয়ে যাই। পরের দিন অনুষ্ঠান শেষ করে ইরার মা আর ওনাদের আত্মীয়দের আবারও শহরে পাঠিয়ে দেয়। তবে ইরা আকাশ দুজনেই থেকে যায় কয়েকটা দিনের জন্য গ্রামে। ওইদিকে ওই কালেক্টর কোন খোঁজ পেয়েছিস? বস, শালা বিয়ে করে গ্রামে গিয়েছে, কয়েকটা দিনের মধ্যেই আশা করি ফিরে আসবে। ফিরে আসলেই ওকে মেরে ফেলবি। কিন্তু কোনো ঝামেলা? যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। ওকে মেরে তোরা ও কয়েকটা মাসের জন্য গা ঢাকা দিয়ে থাকবি, বুঝতে পারলি? ঠিক আছে বস, ওরা তাহলে আগে আসুক, তারপর ওদের মারবো। তবে সাবধান থাকবি। ও কিন্তু সাধারণ কোনো লোক না। ওর সাথে সবসময় সিকিউরিটি থাকে। ওই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু সামনে নেব। কিছুদিন থাকার পরে আকাশ ইরাকে নিয়ে বাসায় চলে আসে। পরের দিন সকালে আমরা হানিমুনে কবে যাব? বাড়িতে না হানিমুন করে আসলাম। দেখ, হানিমুন হবে একদম নিরিবিলিভাবে, কোনো ঝামেলাই থাকবে না। ঠিক আছে, কয়েকটা দিন পরে যাই আমরা। ঠিক আছে, তাই হবে। আমি তাহলে অফিসে গেলাম। অফিসে সে কাজ করতে থাকে। তার ঠিক কয়েক ঘন্টা পরে ইরার কল। কিছু বলবা? ও কিছু বলবে না, যা বলার আমরা বলবো। তোরা কে? আমার স্ত্রী ইরা কোথায়? তোর বউ আমাদের কাছেই আছে। যদি বউকে ভালোভাবে ফিরিয়ে নিতে চাস তাহলে আমাদের এমপিকে ছেড়ে দেওয়ার জন্য বল। তাহলে তোরা এমপির লোক? যাক, বুঝতে যখন পেরেছিস তখন এবার ভালো ভালো কাজ কর। ঠিক আছে, ঠিকানা দাও। ওরা ঠিকানা দেন। আকাশ কিছু পুলিশ নিয়ে সেই ঠিকানায় আসে, সাথে ডিআইজিও আসে। আমার স্ত্রীর কোনো ক্ষতি যেন না হয়, এই কথাটা মাথায় রাখবেন। কাউকে বাঁচিয়ে রাখার জন্য আমার স্ত্রীর জন্য কোনো ক্ষতি না হয়, এই কথাটা মাথায় রাখবেন। কাউকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে স্যার, তাই হবে। ওরা একে একে ভেতরে আসে। ভেতরে যারা ছিল তাদের এক এক করে মারতে থাকে। অনেকেই পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই পালিয়ে বাঁচতে পারেনি। ওদের মধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়, কিন্তু আকাশ ইরাকে কোথাও দেখতে পায় না। বল আমার স্ত্রী কোথায়? উপরের রুমে। তিনজন পুলিশ নিয়ে এসে দরজা ভেঙে ইরাকে বের করে। আকাশকে দেখে ইরার প্রাণ ফিরে পাওয়ার মতো অবস্থা। আকাশ, তুমি এসেছো? আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার অনেক ভয় করছে এখানে। আমি এসে গেছি। আমার থেকে তোমাকে কেউ দূরে নিয়ে যেতে পারবে না। বাড়ি থেকে বের করে আনে। চারিদিকে পুলিশ দেখে বুঝতে পারলো কিছুটা, কিন্তু আকাশের পরিচয় এখনো এরা জানে না। স্যার, 2 জন বেঁচে আছে, এর বাহিরে বাকিরা মরে গেছে। স্যার, আপনি আমার হাজবেন্ডকে স্যার কেন বলছেন? স্যার, ম্যাম কি জানে না? না, ও কিচ্ছু জানে না। কি লুকাচ্ছ আমার থেকে? এই যে আমি একজন ডিস্ট্রিক্ট কালেক্টর। কি? তুমি এই কথা আমাকে আগে কেন বলনি? বললে কি করতে? সবার আগে তোমার নামেই মামলা করতাম। আমার নামে মামলা নেবে তার এত সাহস হবে শুনি? একজন ডিস্ট্রিক্ট কালেক্টরের বউ হিসেবে এইটুকু পাওয়ার তো আমার আছে। কথাটা বলেই আকাশকে জড়িয়ে ধরে। এখানে গল্পের সমাপ্তি হয়। কিরকম হয়েছে জানি না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানে শেষ হচ্ছে। কার কাছে কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। এছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।